হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছি? সকলকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ম্যাথমেটিক্সের নতুন একটি ক্লাসে। আজকে কিন্তু আমরা হায়ার ম্যাথের সম্ভাবনা অধ্যায়টির প্রশ্নগুলো সলভ করছি। কোন প্রশ্নগুলো? যেগুলো আমাদের অনুশীলনীতে থাকে। আমরা সবাই জানি আমাদের এসএসসি সহ প্রি টেস্ট টেস্ট সব জায়গায় কিন্তু সম্ভাবনা এই অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। সো এই চ্যাপ্টারটি কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু বলার অপেক্ষা। আর এই অধ্যায়ের অনুশীলনীগুলো যদি তুমি ঠিকমতো করতে পারো, মানে সুন্দর করে বুঝে সুন্দর মতো উত্তর দিয়ে আসতে পারো পরীক্ষায়, তাহলে তোমার 10 মার্ক এখান থেকে তো নিশ্চিত তুমি পাবেই। তাছাড়াও এমসিকিউতেও মিনিমাম 2 থেকে 5 মার্ক, প্রায় 12 থেকে 15 মার্কের একটা প্যাকেজ আসলে আজকে আমরা শেষ করতে যাচ্ছি। সো তোমরা যারা যারা জয়েন করছো আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমাকে ঠিকমতো দেখতে পারছো কিনা, আমার কথাগুলো শুনতে পারছো কিনা, আমার পিছনের বোর্ডটা ক্লিয়ার কিনা। আমরা একটু লিখে দেখতে পারি যে লেখাগুলো আমাদের সুন্দর মতো দেখা যাচ্ছে কিনা, রাইট? সো চলো একটু লিখে দেখি। অল ডান। আচ্ছা, আমাদের সাথে অলরেডি জয়েন করে গিয়েছে। আমি একটু দেখে নিই কে কে জয়েন করছে আজকে আমাদের সাথে। ওকে, আমি দেখতে পাচ্ছি সাইতামান, নুরুন্নাহার, মৌ আক্তার, রোমান সরকার, তারপরে আমার সাথে আছে মনিরা, সিদ্রাতুল মুনতাহা, দেন আশরাফ। হ্যালো 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 এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম। সো যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। সবকিছু ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সবকিছু কি ক্লিয়ার আছে? ওকে, আচ্ছা আচ্ছা। এই যে আমাদের সাথে ক্লাস 9 সুপার স্টুডেন্টস থেকেও কিন্তু অনেকজন জয়েন করেছে। ক্লাস 10, 6 to 10 সব জায়গা থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাথে আজকে প্রচুর স্টুডেন্ট জয়েন করেছে। যেমন আচ্ছা এই তো হালিমা আক্তার। আচ্ছা, আমি ভালো আছি, অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? অল ক্লিয়ার না? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। ওকে হ্যালো ওকে, নাইস। সো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের সাথে সবাই জয়েন করে গিয়েছে। সো আমরা বরং দেরি না করে ক্লাসটি শুরু করব। বাট তার আগে আমরা ক্লাসটি করার পরে আমাদের তো যে স্লাইডের মধ্যে আমি তোমাদের অঙ্কগুলো সলভ করে দিব, সেগুলো তুমি কোথায় পাবে? এইটা কিন্তু আমাদের মাথায় একটা সবসময় প্রশ্ন থাকে। সো কোথায় পাবো আমরা? 10 মিনিট স্কুলের অ্যাপসেই কিন্তু স্লাইডগুলো পেয়ে যাব। আর শুধুমাত্র এই যে দেখো অর্ধবার্ষিকী প্রস্তুতি কিন্তু চলছে। এই যে দেখো আমাদের 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম, 9ম, 10ম। সো তুমি 6 to 10 এর যে কোনো জায়গায় স্টুডেন্ট হও না কেন, তোমার কিন্তু অর্ধবার্ষিকী কিংবা যে প্রি টেস্ট পরীক্ষা কিন্তু আছে। সো এইগুলোর জন্য কি করতে হবে? তোমার প্রিপারেশনটা কিন্তু আরো ভালো নিতে হবে। আর এই জন্যই কিন্তু 10 মিনিট স্কুলে আমাদের এই প্রোগ্রামগুলো চলছে, যেখানে তুমি তোমার অর্ধবার্ষিকী পরীক্ষার প্রস্তুতির সেরাটা নিতে পারো। সো এই প্রস্তুতিগুলো নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? 10 মিনিট স্কুলের অ্যাপসে কিন্তু যেতে হবে। এবং এই কোর্সগুলো তুমি কিভাবে দিতে পারো, চলো আমরা একটা ছোট্ট ডেমো দেখে ফেলি। এই যে ধরো আমি একটা ব্রাউজারে চলে এসেছি। এখন আমি কি করব? আমাদের সবার প্রিয় গুগলে যাব। গুগলে যে লিখবো কি 10 মিনিট স্কুল। ঠিক আছে, আমি কিন্তু যে 10 মিনিট স্কুল লিখেছিলাম, দেখতে পাচ্ছি নাকি? একটু দেখি, হ্যাঁ আমরা একটু ক্লোজ করে দেখি। এই যে ডান, 10 মিনিট স্কুল লেখাই আছে। 10 মিনিট স্কুলে যে এই যে দেখো প্রথম যেটা আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লাস 1 to 12 10 মিনিট স্কুল, 10minuteschool.com, www.10minuteschool.com। ওইখানে যদি আমরা চলে যাই, আমরা যাওয়ার পর তুমি যেই ক্লাসের স্টুডেন্ট হও না কেন, ঠিক আছে, যেই ক্লাসের স্টুডেন্ট হও না কেন, ক্লাস 6ম, 7ম, 8ম, 9ম যেখানেরই হও না কেন, তোমার কিন্তু প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আলাদা আলাদা করে সেকশন দেওয়া আছে। যেমন ধরো তুমি যদি ক্লাস 6, 7, 8 হও, তাহলে তুমি যেটা সিলেক্ট করবে। 9, 10 হলে এটা সিলেক্ট করবে। এসএসসি 25, এইচএসসি 25, 26 যেখানকারই হও না কেন তুমি সিলেক্ট করবে। সাপোজ আমি এখন ক্লাস 9, 10 সিলেক্ট করলাম। আচ্ছা, 9, 10 সিলেক্ট করার পরে আমি দেখো এখানে কিন্তু সমস্ত কিছু কোর্সের বিস্তারিত দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখানে যদি যাই 9ম শ্রেণীর বিস্তারিত, এই যে দেখো ফেসবুক গ্রুপের ফ্রি কোর্স, হ্যান ত্যান। ও আচ্ছা, তোমরা কি এখনো ফেসবুক গ্রুপে যারা জয়েন করনি তাদেরকে কিন্তু বলতেছে আমাদের কিন্তু একটা চমৎকার ফেসবুক গ্রুপ আছে। কোনটা? এই যে ক্লাস 9 সুপার স্টুডেন্টস। আমি আর একটু জুম করে দিই।
দেখি এবার যদি ক্লিয়ার দেখা যায়। এই গ্রুপটাতে কি হয়, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এই গ্রুপে তুমি তোমার পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবে, তুমি সাজেশনস পাবে, তুমি যদি তোমার কোনো প্রশ্ন থাকে সেগুলো তুমি ডিরেক্টলি টিচারদেরকে আস্ক করতে পারবে। এখানে অলরেডি আমাদের প্রায় মানে অনেকজন কিন্তু যুক্ত আছে, হ্যাঁ হাজার স্টুডেন্ট যুক্ত আছে, এবং এরা সবাই কি, এরা সবাই তোমার মতোই ক্লাস 9-এর স্টুডেন্ট। সেম ভাবে আমাদের ক্লাস 6 to 10 এইখানে পুরো ব্যাচ আছে। সো তুমি যেই ক্লাসেরই হও না কেন, তুমি তোমার ক্লাস ওয়াইজ সেকশনে চলে যেতে পারবো। এবং এটা শুধু তোমার একটা ক্লাসের 20 থেকে 30 জনের না, পুরো বাংলাদেশের গ্রুপ কিন্তু এই সেকশনগুলোতে থাকতেছে। সো ফেসবুক গ্রুপে তুমি যদি জয়েন করে যাও, তার মানে পুরো বাংলাদেশে ধরো সব জায়গা থেকে অনেকজন শিক্ষার্থী তুমি পেয়ে যাচ্ছ, যাদের সাথে একটা বিশাল প্ল্যাটফর্মে তুমি যুক্ত হচ্ছ। সো এখনো যারা জয়েন করোনি, আমি জানি তোমরা বেশিরভাগই জয়েন করে ফেলছো, তারাও জয়েন করে যাও, কারণ এই যে এরকম ফ্রি ক্লাসগুলো থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা, খোঁজ খবর যা লাগে সবকিছু কিন্তু আমরা গ্রুপেই শেয়ার করি, ঠিক আছে? ওকে, সো অনেক কথাবার্তা হয়ে গেল, এখন চলো আমরা আস্তে আস্তে পড়াশোনা শুরু করি। এখন আমরা যে পড়াশোনাটা শুরু করব, আমার সাথে কিন্তু বই নিয়ে আসতে হবে। বই ছাড়া পড়াশোনা করা কিন্তু একটু টাফ হয়ে যায়, তাই না? সবাই একটু কি করব, উচ্চতর গণিত এইখানে চলে যাই, সবাই উচ্চতর গণিত এই বইটা খুলে ফেলি। এই বইটা খুলে ফেললেই আমরা স্টার্ট করতে পারবো আস্তে আস্তে। কোন অধ্যায়টা পড়ছি আমরা আবার মনে করে দিই, কোন অধ্যায়টা পড়ছি আমরা? আজকে পড়ছি 9ম শ্রেণীর উচ্চতর গণিতের সম্ভাবনা। তুমি যদি 10ম শ্রেণীর হও একই কথা, কারণ 9-10-এর তো আমাদের একটাই বই। আমরা সম্ভাবনা অধ্যায় নাম্বার 14-তে আমরা সবাই একটু চলে যাই, ঠিক আছে? হ্যাঁ, এটা ক্লাস 9-এর ক্লাস, অথবা তুমি যদি ক্লাস 10-এ থাকো তাহলে বলতে পারো এটা তোমারও ক্লাস, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা 10 মিনিট স্কুলের ফেক রিয়েল সব গ্রুপে জয়েন দেওয়া আছে। আরে বাবা, জান্নাত তো দেখতেছে আমাদের কি বলবো, আমাদের ট্রু ফ্যান, সব গ্রুপে একদম আমাদের সাথে অ্যাড আছে। আচ্ছা ঠিক আছে, সো চলো আমরা যদি বইটা বের করে ফেলি। বইটা বের করার পরে আমরা আজকে অনুশীলনীগুলো সলভ করব। তোমাদেরকে আমি একটা করে ম্যাথ দেখাবো, তোমাদের কাজ হচ্ছে এটা বলা যে এটা তোমাদের বইয়ের কত নম্বর অঙ্ক আমি বের করছি, ঠিক আছে? এভাবে আমরা পুরো অনুশীলনটাই শেষ করব। সো 14 নম্বর অনুশীলনের কিন্তু কোনো ভাগ নেই। যেমন ধরো তুমি 1 নম্বর অনুশীলনী গেলে 1.1, 1.2 এরকম করে ভাগ পেতে থাকো, বা 2 নম্বরে গেলে 2.1, 2.2 এরকম ভাগ থাকে, কিন্তু 14 নম্বর একটাই অনুশীলনী। সো একটা অনুশীলনী করবা, কত মার্ক কনফার্ম? আবার বলতেছি 10+ মার্ক এখান থেকে কনফার্ম। একটা সৃজনশীল তো ডেফিনেটলি পাবা, যেটা তোমাকে অবশ্যই উত্তর করতে হবে। আর এটা ছাড়াও এমসিকিউতে আপ টু 5 মার্কস, 5 মার্কস তুমি এখান থেকে পেতে পারো, ঠিক আছে? সো আমার মনে হয় সবার বই নিয়ে আসা হয়েছে। সবাই যদি বইটা নিয়ে আসা হয়ে যায়, হ্যাঁ বই আর খাতা নিয়ে আসা হয়ে যায়, তাহলে একটু আমাকে বলো রেডি, তাহলে আমি স্টার্ট করে ফেলতে পারি। কোন সাবজেক্টের ক্লাস লেখাই আছে তো, এই যে উচ্চতর গণিতের ক্লাস, ভুলে গেছি? আচ্ছা, আগের অধ্যায়গুলো কোথায়? এটাই তো চমৎকার প্রশ্ন। আগের অধ্যায়গুলো কোথায় পাবে? এটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে আছে, কি ক্লাস 9 সুপার স্টুডেন্টস, এই গ্রুপেই কিন্তু পেয়ে যাবে আগের ক্লাসগুলো। আচ্ছা, সম্ভাবনার অধ্যায় খুব সহজ, এক্স্যাক্টলি খুব সহজ, এবং খুব সহজে মার্কসগুলো পাওয়া যায়। সবাই কি রেডি? যে আমাকে ফারহানা জানিয়েছে, ফাহিম জানিয়েছে, তারপর আর কে বলতেছে? এই তো লাবিব, তারপর নাসির উদ্দিন, আসিফি, সবাই ডান রেডি। এই তো তারপর হচ্ছে ফাতেমা আক্তার, তানিয়া, দেন আর কে আছে এই পাশ থেকে? এই তো অঙ্কন শাহ ভাইয়া ক্লাস দেখতেছে, আরিফ ভাইয়া আসছে। তোমাদের অঙ্কন শাহ ভাইয়াও কিন্তু খুব ভালো। তারপর আরিফ ভাইয়া, তাদের ক্লাস করে দেখিও, একদম সেরা একটা ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, সবাই যেহেতু রেডি, তো আমরা স্টার্ট করি। এখন দেখো, অঙ্ক স্টার্ট করার আগে, অনুশীলনী করার আগে আমাদের কিছু বেসিক ধারণা দরকার। ধরো তুমি আজকে আসছো, কোনোদিনই তোমার 14 নম্বর চ্যাপ্টার পড়া হয় নাই, কিন্তু পরীক্ষা তো দিতে হবে। এখন একটা ক্লাস তুমি করলা, বেসিকই বুঝলা না, তাহলে কিন্তু সমস্যা, তাই না? তো একটু আমরা বেসিক পড়ে নেই, তারপর আমরা অনুশীলনীতে চলে যাব। ফার্স্টে দেখো, কয়েকটা টার্মস আমরা একটু শুনি। যেমন বলছে দৈব পরীক্ষা, তাই না? একটু ভারী ভারী লাগে। দৈব পরীক্ষা কি? তোমরা লটারি চিনো? লটারি করি না আমরা, অনেকগুলো নাম্বার থাকে, একটা উঠবে। এখন কোনটা উঠবে এইটা আমরা জানি না। তো যেটা আমরা জানি না, এই ব্যাপারটা হচ্ছে দৈব, অর্থাৎ এটা কোনো লজিক্যালি ভাবে কোনোভাবে তোমার কাছে আসতেছে না, এটা যার ভাগ্যে আছে তার কাছে আসবে। তাহলে এটা দৈব ব্যাপার, তাই না? খুব রিয়েল ভাবে আমরা এটাকে এক্সপেরিমেন্ট করতে পারতেছি না। সো যেই জিনিসটা আমি জানি না,
আমার ভাগ্যতে কি আছে এইভাবে আসে, এইরকম যদি কোনো এক্সপেরিমেন্ট আমরা চালাই, এটাকে আমরা বলতে পারি দৈব। যেমন ধরো আমরা সম্ভাবনার অধ্যায় পড়তেছি, সম্ভাবনা বলতে তুমি সহজে কি বুঝো? ধরো আমি তোমাকে বললাম যে আজকে বৃষ্টি হতে পারে অথবা আজকে বৃষ্টি নাও হতে পারে। দেখো দুইটা ক্ষেত্রেই কিন্তু আমি কি বলছি, হতে পারে আবার নাও হতে পারে। তো একটাও কিন্তু আমি সঠিকভাবে জানি না, কারণ আমি তো বলতে পারবো না, এটা তো একটা দৈব ব্যাপার, তাই না? এটা তো আমার হাতে নেই বা এটা কেউ জেনে বলতে পারবে না। আমরা একটা প্রেডিক্ট করি যে আচ্ছা এখানে আবহাওয়া এরকম, ওইখানে আবহাওয়া এরকম, তার মানে এত% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে একটা সম্ভাবনা, যেটা দৈব একটা ব্যাপার, তাহলে যেটা আমাদের হাতে নাই, যেটা ভাগ্যে থাকলে হবে বা যেটা আমরা জানি না, এই ব্যাপারগুলোকে দৈব বলে। এখন এই ধরনের যদি কোনো এক্সপেরিমেন্ট আমরা করি, এটাকে আমরা বলি দৈব পরীক্ষা। দেখো এটা সুন্দরভাবে লেখা আছে, যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিছু পরীক্ষার্থীতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে নিশ্চিত করে বলা যায় না, একে দৈব পরীক্ষা বলে। অর্থাৎ তুমি কিছু জানো, হ্যাঁ কিছু জানো, কিন্তু সবটা জানো না। সো এই ব্যাপারটা হচ্ছে দৈব, ঠিক আছে? আচ্ছা এটা তো বুঝলাম। এখন আর কি আছে এটার সাথে? ঘটনা বলতে কি বোঝাচ্ছে? ওই পরীক্ষাটির ফলাফল। দেখো কি লিখছে, পরীক্ষাটির ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। তো আমি ধরো একটা মুদ্রা এরকম করে ফ্লিপ করলাম, মুদ্রার দুইটা পাশ থাকে। আমাদের 1 টাকার আগে মুদ্রা ছিল, এখন এই মুদ্রাগুলো খুব দেখা যায় না, খুব একটা দেখাই যায় না। সো 1 টাকার মুদ্রায় এক পাশে শাপলার চিত্র থাকতো, শাপলা ফুলের চিত্র থাকতো, আর আরেক পাশে 4টা মানুষ দাঁড়ায় আছে এরকম একটা চিত্র থাকতো। আরো সহজে বললে, যারা তোমরা খেলা দেখো, আমরা ফ্লিপ করে কি বলি, হেড অর টেল। তো ওই মুদ্রাগুলোতে একটা পাশে টেল থাকে, মানে একটা লেজের ছবি থাকে, আর একটা পাশে হেড বা কোনো মাথার ছবি থাকে। এখন মুদ্রার হচ্ছে 2 পিঠ, যে কোনো এক পিঠ তো পড়বে। সো হেড অথবা টেল, শাপলা অথবা মানুষ, এরকম কিছু একটা পড়বে, তাই না? সো তুমি এটা জানো যে শাপলা অথবা মানুষ, হেড বা টেল, এই দুইটার একটা পড়বে, কিন্তু কোনটা পড়বে তুমি এক্স্যাক্টলি জানো না। সো একটা যদি তুমি এরকম করে কোনো একটা পয়সা উপরের দিকে ছুঁড়ে মারো, নিচে পড়ার পরে দুইটা ঘটনাই ঘটতে পারে। এক, ওইখান থেকে একটা হেড আসবে, মানে ছবিতে হেড যেটা আছে ওই পাশটা তোমার হাতের তালুতে পড়বে, অথবা টেলটা পড়বে, যেটা উল্টা পাশে আছে, হ্যাঁ লেজ যেটা আছে ওইটা পড়বে। তাহলে আমি এখান থেকে কয়টা ঘটনা পাইলাম? এই পরীক্ষাটা করে 2টা ঘটনা পাইলাম। 2টা ঘটনার কি, একটা হেড একটা টেল, এটাই হচ্ছে ঘটনা। আচ্ছা নেক্সট কি, সম্ভাব্য ঘটনা বলি। তাহলে কোন পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয়, অর্থাৎ একটি অপরটির চেয়ে বেশি বা একটি আরেকটির চেয়ে কম সম্ভাবনা না হয়, ঠিক আছে? সম্ভাবনাগুলো যদি সমান হয়, যেমন আমি কি বললাম, হেড আর টেল, এই দুইটার পড়ার সম্ভাবনা কিন্তু সমান, হয় হেড পড়বে না হয় টেল পড়বে। এই দুইটার কম বেশি করার কোনো জায়গা আছে? নাই কিন্তু। তো এগুলাকে আমরা কি বলবো, সমসম্ভাব্য ঘটনা, ইংলিশে যেটাকে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ঠিক আছে? আচ্ছা জাস্ট জেনে রাখো, কারণ আমাদের এমসিকিউতে এগুলো অনেক সময় চলে আসে। আর কি আছে, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি, অর্থাৎ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এই ব্যাপারটা কিরকম, যে কোনো একটা পরীক্ষায় যদি ঘটনা ঘটলে, একটা ঘটলে বা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে সেই ঘটনাগুলোকে কি বলা হয়, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। মানে একটার সাথে আরেকটা জড়িত থাকবে না, ঠিক আছে? একটা আলাদা ওইটা আলাদা। সো আলাদা আলাদা 2টা ঘটনাকে আমরা কি বলতে পারি, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, যেটা একটার সাথে আরেকটা জড়িত না, ঠিক আছে? আচ্ছা এরপর নেক্সট কি আছে, অনুকূল ফলাফল। মানে কি, যদি একটা পরীক্ষার সপক্ষে বা কাছাকাছি অনুকূলে যদি কোনো একটা ফলাফল আসে, সেটাকে আমরা কি বলবো, অনুকূল ফলাফল। আরেকটা কি আছে দেখো, নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র বলতে বোঝাচ্ছে যে কোনো দৈব পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে বলা হয় নমুনা ক্ষেত্র। আমরা কিন্তু এর আগে সেটের অধ্যায় পড়েছি। সেটে কি থাকে, একই রকম উপাদান কিছু থাকে। ধরো কাপের সেট, 6টা কাপই থাকবে। কাপের সেটে তো বাটি প্লেট থাকবে না, থাকবে না। আবার ধরো প্লেটের সেট, ওখানে শুধু প্লেটই থাকবে, ওর মধ্যে কিন্তু বাটি চামচ হাঁড়ি পাতিল এগুলো আসবে না। তো একই রকম জিনিসগুলোকে আমরা একটা সেট বলে থাকি। সেইভাবে একটি নমুনা ক্ষেত্র বলতে বোঝানো হয় স্যাম্পল স্পেস, যেখানে পরীক্ষার সম্ভাব্য সকল যেই ঘটনাগুলো ঘটতে পারে, হ্যাঁ ওইগুলো একসাথে থাকে। সো এগুলা কি,
এগুলা হইতেছে নমুনা ক্ষেত্র বা এটাকে বলা হচ্ছে কি স্যাম্পল স্পেস। আর নমুনা বিন্দু কি? নমুনা বিন্দুগুলা হচ্ছে যে নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলা হচ্ছে। সো যেমন ধরো একটা উদাহরণ দিয়েছে ওরা যে একটি মুদ্রা একবার নিক্ষেপ করায় পরীক্ষা ক্ষেত্রে কি কি নমুনা আসতে পারে। দেখো নমুনা ক্ষেত্রগুলো কি হতে পারে, H ফর হেড, T ফর টেল, মানে হয় হেড পড়বে না হলে টেল পড়বে। এখন এই চারটি প্রত্যেকটি এক একটা হচ্ছে নমুনা বিন্দু। তাহলে নমুনা ক্ষেত্র হচ্ছে যা যা আসতে পারে, আর আলাদা আলাদা করে বললে সেটাকে আমরা কি বলবো, নমুনা বিন্দু। সেই ক্ষেত্রে আমার হেড একটা নমুনা বিন্দু, টেল আরেকটা নমুনা বিন্দু। অ্যান্ড এইবার হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এই একটা সূত্র বা এই একটা ফর্মুলা তুমি মুখস্থ করবা, এই চ্যাপ্টার ডান। কিটা সেটা হচ্ছে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা। সো কোনো ঘটনা ঘটার সম্ভাবনাটা কি, উক্ত ঘটনার অনুকূল ফলাফল, অর্থাৎ আমরা যেটা চাচ্ছি, ঠিক আছে, প্রশ্নে যেটা চাচ্ছে, প্রশ্ন যা চাচ্ছে সেটা দিয়ে কাকে ভাগ করব, সমগ্র সম্ভাব্য ফলাফল বা সমগ্র সম্ভাব্য নমুনা ক্ষেত্র। সো যা যা ঘটতে পারে। এখন একটা এই যে কয়েন ফ্লিপ করলাম, তুমি হয়তো চাচ্ছ যে হেড উঠুক, ঠিক আছে। এখন আমাদের সম্ভাব্য নমুনা ক্ষেত্র কি কি আছে, হয় হেড না হলে টেল। তাহলে টোটাল আছে আমার এখানে দুইটা, তাই তো। কিন্তু তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ হেড উঠুক, তার মানে তুমি চাচ্ছ যে এর মধ্যে একটা ঘটুক। সো এই ক্ষেত্রে আমার হেড উঠার সম্ভাবনাকে আমরা বলতে পারবো উক্ত ঘটনার অনুকূল ফলাফল, আমি চাচ্ছি হেড মানে এই একটা। সো 1 ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, মানে হচ্ছে যতগুলো ঘটতে পারে। সো দুইটাই ঘটার চান্স আছে। সো কি হইলো, 1 ডিভাইডেড বাই 2, এই দুইটা হইলো। এই তো মোটামুটি আমাদের বেসিক। এখন একটা অঙ্ক আমরা জাস্ট করব বাইরে থেকে, এরপর আমরা অনুশীলনীতে চলে যাব, এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। দেখো, মনে করি দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রটি তৈরি করো, ঠিক আছে। তাহলে কি বললো যে দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে এভাবে উপরের দিকে ফ্লিপ করলাম। নিরপেক্ষ মুদ্রা বলতে বোঝাচ্ছে মানে নিরপেক্ষ পয়সা, যে পয়সার হেড টেল যে কোনো কিছু হইতে পারে, সেটা নিরপেক্ষ ভাবে, ঠিক আছে। কারোর দিকে হেডই আসবে না, কারোর দিকে টেলই আসবে না, এরকম না। নর্মাল একটা মুদ্রা তুমি ফ্লিপ করছো, কি হইতে পারে দেখো তো, নমুনা ক্ষেত্র কি হইতে পারে দেখি তো আমরা। এই যে দেখো, এখন দুইটা মুদ্রা, তাহলে প্রথম মুদ্রা থেকে কি আসতে পারে, হয় আমার হেড আসবে না হলে আমার টেল আসবে। আমি যদি ধরে নেই প্রথম মুদ্রায় আমি হেড পেয়েছি, তাহলে হেড থেকে আমি কি পাবো, হেড থেকে যখন আমি দ্বিতীয় মুদ্রাটা ফ্লিপ করব, ওইখান থেকে আরেকটা হেড আসতে পারে অথবা আরেকটা টেল আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার ধরো আমি প্রথম যে মুদ্রাটা ফ্লিপ করছিলাম সেইখান থেকে আমার টেল আসছে। প্রথমে ফ্লিপ করার পর এখান থেকে একটা টেল আসছে। আচ্ছা, তারপর আমি আরেকটা মুদ্রা ফ্লিপ করছি, সো প্রথমে টেল পাইছি, দ্বিতীয় মুদ্রাটা থেকে আমি কি পাইলাম, দ্বিতীয় মুদ্রাটা থেকে আমি একটা হেড পাইছি, অথবা আমি কি পাইতে পারি, হেড না পেলে আমি অথবা একটা টেল পাইতে পারি। এখন একটা একটা করে তোমাকে যদি আমি বলা হয় নমুনা ক্ষেত্রগুলো দেখাও, তাহলে তুমি কি দেখাবা, এইচএস দিয়ে কি বোঝানো হচ্ছে, প্রথম মুদ্রায় হেড, তারপরের মুদ্রায়ও হেড পাইছে। আচ্ছা, এইচ টি দিয়ে কি বোঝানো হচ্ছে, প্রথম মুদ্রায় হেড, পরের মুদ্রায় টেল পেয়েছে, ঠিক আছে। এটাতে দেখো টি এইচ, এটা দিয়ে কি বোঝানো হয়েছে, প্রথম মুদ্রায় টেল, পরের মুদ্রায় হেড পেয়েছে। এবং লাস্টে টি টি, এটা দিয়ে কি বোঝানো হয়েছে, প্রথম মুদ্রায় টেল, পরের মুদ্রায়ও টেল পেয়েছে। সো এখান থেকে আমরা কয়েকটা জিনিস আসলে দেখলাম, সেটা হচ্ছে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, আমাদের কয়েকটা আসলো না। এই সমস্তগুলোই কি, এই সমস্তগুলোই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এখন তোমরা বলো, তোমরা কি বুঝতে পেরেছো আমি যা যা এতক্ষণ বুঝাইলাম? এগুলো কি ক্লিয়ার? এগুলো ক্লিয়ার হলে আমরা অঙ্কটা শুরু করতে পারি, ঠিক আছে। একটু সবাই বলো তো, যা যা এতক্ষণ পড়লাম ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাও। সবার কি ক্লিয়ার? আমি যা যা পড়াইলাম এতক্ষণ ক্লিয়ার না? এই তো নুসরাত জানিয়েছে ক্লিয়ার। বাকিরাও একটু বলে ফেলো তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার কিনা। মৌ অ্যান্ড কিটি জানিয়েছে ক্লিয়ার, ইয়া ক্লিয়ার। ইত্তিজা আমাকে জানিয়েছে। আর কেউ? হ্যাঁ, শ্যাডো লেজেন্ড, মিল্ক শেক, তারপরে হচ্ছে মৌ অ্যান্ড কিটি,
ওকে, রিপন, তারপর ফাহিম। চিত্রটা আবার, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ না, দাঁড়াও চিত্রটা মুছে দিই যাতে তোমরা একদম ক্লিয়ার দেখো। দেখো প্রত্যেকটা স্টেপের পরে কিন্তু তীর চিহ্ন ব্যবহার করা হচ্ছে, দেখছো? এই যে এটা কিন্তু একটা তীর চিহ্ন, প্রথম মুদ্রা থেকে দুইটা আসছে তীর চিহ্ন, তারপরের মুদ্রা থেকেও দুইটা আসছে তীর চিহ্ন দেখানো হয়েছে। ওকে, সো এইটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, এখন কিন্তু তোমাদের পরীক্ষা নিব, ঠিক আছে? এখন কিন্তু তোমাদের বলতে হবে যে তোমরা বুঝতেছো কিনা সবকিছু, সবকিছু বুঝতেছো কিনা। এখন বলো, এইটা এইটা তোমাদের বইয়ের কত নম্বর অঙ্ক? সবাই একটু এক্সারসাইজ খুলে ফেলি, সবাই একটু অনুশীলনটা খুলে ফেলি। সেই অনুশীলনীতে আমরা একটু বলি যে এটা কত নাম্বার অঙ্কে আসি আপু। দেখো তো, এই যে 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো। তারপরে প্রশ্ন হচ্ছে টিকিটটি জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো। দেখি তো সবাই একটু বলে তো এটা কত নাম্বার অনুশীলনীর? এই তো মাহফুজা, নুসরাত, জয়নাল, তারপর আর কে আছি? সবাই বই খুলছি, রাইট? এই তো ময়না পাখি, তারপর আর কে আছে? 7 নাম্বার আপু, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা তোমার অনুশীলনী 7 নাম্বার অর্থাৎ প্রথম যেই ম্যাথ শুরু হয়েছে সেখান থেকে স্টার্ট করতেছে। এর আগে যা আছে এগুলো কি বলতো, বহু নির্বাচনী। সো আমি আশা করব যে আজকের ক্লাসের পরে বহু নির্বাচনীগুলো তুমি নিজে সলভ করতে পারবা, না পারলে আমি আসি, সমস্যা নাই। বাট যা বেসিক বুঝাইছে and যতগুলো অঙ্ক করানো হবে ইনশাল্লাহ বাকিগুলো তুমি করতে পারবা। সো ওইটাতে আর হাত দিলাম না, কারণ আমাদের একটা ক্লাসে কিন্তু সব শেষ করতে হবে, ওইটার একটা তাড়া আছে। আচ্ছা দেখো, সো কি বলছে, 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দিয়ে দেওয়া আছে। ক্রমিক নাম্বার দিয়ে দেওয়া আছে মানে কি? ক্রমিক নাম্বার কি 1 2 3 4 কোনোটা মিস নাই, হ্যাঁ সবগুলো আছে। 1 থেকে 30 পর্যন্ত দেওয়া আছে। টিকিটগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হলো। আচ্ছা, একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো, মানে জাস্ট একটা তুলে ফেললো, কোনটা হবে কেউ জানে না। সেই টিকিটটি যে জোড় সংখ্যা হবে এর সম্ভাবনাগুলো নির্ণয় করো। জোড় সংখ্যা কোনগুলো? 0, তারপর হচ্ছে 1 না 2, তারপর 4, তারপর 6, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে জোড় সংখ্যা, মানে যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। এটা তো বুঝার কিছু নাই, তারপরও বললাম। সো তুমি এখন চিন্তা করো যে 1 থেকে 30 পর্যন্ত তুমি যদি যাও, আমি যদি সংখ্যাগুলো লিখি 1 2 3 4 5 6 7 8 9, আমার এক উত্তর করো তো 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, এখানে ধরো লিখলাম 27 28 29 30, লিখছি? হ্যাঁ এই তো জোস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কতগুলো নাম্বার আছে? 30টা নাম্বার আছে। এর মধ্যে থেকে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? সো এখানে জোড় কারা কারা দেখো, যারা একদম বুঝতেছো না তারা এখান থেকে দেখতে থাকো। 2 জোড়, 4 জোড়, 6 জোড়, 8 জোড়, আর কোনটা জোড়? 16 জোড়, 14 জোড়, 12 জোড়, 10 জোড়, 18 20 22 24 26, এখান থেকে কে জোড় আছে? 28 আর 30। কতগুলো নাম্বার হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাই না? তাহলে দেখো 30টা টিকিট আমি উলট পালট করেছিলাম, সেখান থেকে আমি একটা দৈবভাবে তুলছি। তার মানে 30টা টিকিট থেকে আমি যদি একটা দৈবভাবে তুলি তাহলে আমার সম্ভাব্য আসার সম্ভাবনা কত? 30টা টিকিট থেকে যে কোনো একটা হইতে পারে সেটা। সো 30টাই আসার সম্ভাবনা আছে, 1 থেকে 30 পর্যন্ত যে কোনো নাম্বার আসতে পারে। কিন্তু আমি চাচ্ছি যে সেটা যেন জোড় হয়, আমি চাচ্ছি জোড় হওয়ার সম্ভাবনা। তাহলে 30-এর মধ্যে 15টা নাম্বার আছে, যেই 15টা নাম্বার জোড়, আমি যে গোলাপি কালার দিয়ে কেটে ফেলছি। তার মানে আমার অঙ্কের উত্তরটা কি হবে? দেখো টিকিটগুলোতে 1 থেকে 30 পর্যন্ত 30টি আছে এবং এর মধ্যে জোড় সংখ্যা কত? এই যে আমরা মাত্র গুনছি 15টি। তার মানে আমাদের জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনাটা কি হবে? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাবনা। টোটাল নাম্বার ছিল 30টা, তার মধ্যে আমরা চাচ্ছি 15টা। এটা যদি একটু কাটাকাটি করি 15 গুণ 30, তাহলে উত্তর হচ্ছে আমাদের 1/2, রাইট?
আচ্ছা ঠিক আছে, ওকে। সো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে তো ভেরি নাইস। নেক্সট আমরা চলে যাই। আচ্ছা কি বলছে, 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো, মানে 1 থেকে 30-এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য। সো আমরা আবার প্রথমে যে আমরা যেখানে নাম্বারগুলো লিখছিলাম সেইখানে 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আমি জাস্ট অন্য একটা কালার দিয়ে কাটি। 4 দ্বারা বিভাজ্য, সো 4 দ্বারা কে বিভাজ্য বলো তো? 4 দিয়ে ভাগ করা যাবে কাকে? 4 কে। আর কাকে ভাগ করা যাবে? 8 কে। আর কাকে ভাগ করা যাবে? 12 কে। আর কাকে ভাগ করা যাবে? 16 কে। 4-এর খালি নামটা পড়বা। তারপর কত আছে? 4 5 20। তারপর আর কে আছে? 24। দেন হচ্ছে 28। কয়টা করছি? 1 2 3 4 5 6 7টা। তাহলে 7/30 হওয়ার কথা। অ্যান্সার কি 7/30? তোমরা একটু আমাকে বলো তো। হ্যাঁ, নুসরাত বলছে 7/30। এই তো, তাহলে তো দেখি আমাদের উত্তরটা কি আসে। এক্স্যাক্টলি 7/30। আমি তোমার সামনেই গুণে দেখাইলাম 7টা আছে যেগুলো 4 দ্বারা বিভাজ্য, আর ওটাকে আমি ভাগ দিলাম 30 দিয়ে, কারণ 30টা আমাদের আসতে পারে। টোটাল আছে আমাদের 30টা। 3 নাম্বার কি বলছে? 4-এর চেয়ে ছোট হওয়ার 4 না, মনে হয় 8 হবে। 8-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো। করতে পারবা না, খালি দেখবা 8-এর চেয়ে ছোট কয়টা আছে, সো অতগুলা ডিভাইডেড বাই টোটালটা। এটা আমি আর করলাম না, ঠিক আছে। এটা একদমই সহজ, আর করলাম না আমরা। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা, এইগুলো আর করে লাভ নাই। ওকে, সো আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু বলি, সেইটা হচ্ছে যে আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু এই যে তুমি ক্লাসটা করবা, ক্লাসের পরে তোমার প্রস্তুতি তো জানতে হবে, তাই না? এটার জন্য ব্যবস্থা আছে। সো তোমার প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু পরীক্ষা হবে। সেই পরীক্ষাগুলোতে কি করবেন আপনারা দয়া করে অ্যাটেন্ড করবেন। দেখেন, যারা হচ্ছে আমাদের মানে অনলাইন ব্যাচের অলরেডি স্টুডেন্ট, যারা সারা বছর ধরে আমাদের সাথে আছে, তাদের কিন্তু রেগুলার বেসিসে হোমওয়ার্ক থাকে, তাদের প্র্যাকটিস সেশন থাকে, অ্যান্ড তাদের কুইজ সিকিউ সব ধরনের পরীক্ষা থাকে। সো তাদের আমরা সেইগুলো চেক করে দেই। চেক করে দেওয়ার ফলে তারা বুঝতে পারে যে তাদের কোথায় কমতি আছে, কোন জায়গায় তাকে আরো বেশি সময় দিতে হবে। তাদেরকে আমরা ওইভাবে গাইডলাইন দিই যাতে পরীক্ষা আলটিমেটলি তারা অনেক ভালো চমৎকার রেজাল্ট করে। সো তোমাদের জন্য সেই ব্যবস্থাটা করা হয়েছে। তোমরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে, এবং শুধু তাই না, তোমাদের পরীক্ষার যেই হইতেছে মানে অর্ধবার্ষিকী মডেল টেস্ট যেটা হবে, যেখানে তুমি যেরকম ভাবে এক্সামটা দিবা আসলে তোমার স্কুলে ওই রকম প্রশ্নই আসবে, ওই রকম ভাবে সবকিছু হবে। সো তুমি এক্সামটা দিয়ে আসলে তোমার প্রস্তুতিটা কত দূর এটা বুঝতে পারবা প্রথমত। দ্বিতীয়ত, আমরা কিন্তু তোমার খাতাটা নিজেরা চেক করে দিব, সব টিচাররা তোমার খাতাটা চেক করে দিবে। সো বুঝতেই পারতেছো যে আমরাও কিন্তু তোমাকে ধরাই দিব যে তোমার কোন জায়গাগুলোতে একটু কমতি আছে। সো তুমি যদি ওইভাবে প্রিপারেশন নাও তাহলে দেখবা তোমাদের অনেক ভালো হবে, অনেক ভালো হবে, ঠিক আছে। সো পরীক্ষাগুলো কেউ মিস করিও না, প্লিজ অ্যাটেন্ড করো। আরেকটা কথা বলতেছি, আজকে ক্লাসের স্লাইড কোথায় পাওয়া যাবে? ক্লাসটি শেয়ার করতে হবে, শেয়ার করলে আমি একদম নিজে যেয়ে তোমাদের স্লাইড দিয়ে দিব, ঠিক আছে। সো আর কোনো জায়গায় ঘোরাঘুরি লাগবে না। সো যারা যারা ক্লাসটি এখন দেখতেছো প্লিজ শেয়ার ইট। শেয়ার করলে কি হবে, আমি নিজে যেয়ে তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, তোমরা সব স্লাইড পেয়ে যাবে। সো ক্লাসের স্লাইডটি তো অনেক ইম্পর্টেন্ট, যেহেতু একটা ক্লাসে সব শেষ করাই দিচ্ছি, প্লিজ শেয়ার করে রাখো। পরীক্ষার সময়ও এটা ক্লাসটা দেখতে পারবা, নিজের প্রোফাইলে থাকলে একটা রিভিশন দিয়ে গেলা। তার সাথে সাথে যখন হচ্ছে স্লাইডটাও তোমার কাছে থাকবে, একদম প্রপার একটা প্রিপারেশনের জন্য খুবই ভালো একটা নোটসের মতো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট আমরা যাই। দেখো কি বলছে, এটা কত নাম্বার প্রশ্ন তোমাদের কাছে? আমার প্রশ্ন এটা আমরা অধ্যায়ের অনুশীলনীর কত নাম্বার? আপু এগুলো কোথায় পাবো? এই যে এগুলো কোথায় পাবা? শেয়ার করলে সব জায়গায় পেয়ে যাবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কোয়েশ্চেন নাম্বার 3 বলছি। কোয়েশ্চেন নাম্বার 3 বলো তো আমার এখানে। কোয়েশ্চেন নাম্বার 3 এটা হচ্ছে কোথায় পাবা? এটা তোমাদের অনুশীলনীর প্রশ্ন। এখন আমাকে বলো এটা কত নাম্বার? এই তো হুসনা বেগম শেখ তাসমিয়া বলতে পেরেছে। আপু কই দিবেন? বলছি তো ক্লাস শেয়ার করে ফেলো। ক্লাস শেয়ার করলে তুমি যেখানে শেয়ার করবা ওই তোমার প্রোফাইলের নিচেই আমি কমেন্টে দিয়ে দিব, সমস্যা নাই। আর তাছাড়াও আছে অন্য জায়গায় পাবা, সমস্যা নেই, ক্লাস শেষে বলে দিচ্ছি। আচ্ছা, 8 নাম্বার রাইট, এক্স্যাক্টলি আমরা 8 নাম্বারে আছে। এই তো কারা কারা দেখতেছে দেখি, রুবেল, ময়না পাখি, তাসনুভা, শেলিন, নাইস। তো আমরা এখন 7 করলাম, তারপরের প্রশ্নটা একটু দেখি কি বলছে। কোনো একটি লটারিতে 570টি টিকিট
বিক্রি হয়েছে। আচ্ছা 570টা টিকিট মাথায় রাখিও। তারপর কি হয়েছে, রহিম নামে একজন আছে, সে কি করেছে, সে 15টা টিকিট কিনে ফেলেছে। খুবই চালাক তাই না? টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। তার মানে 570টা টিকিট আছে, আমি ওইটার মধ্যে একটা ঝালমুড়ি মিশাইছি, তারপরে আমি ওই টিকিটটা তুলছি, একটা টিকিট তুলছি। প্রশ্ন হইল রহিমের পুরস্কার, প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? দেখো রহিম খুবই চালাক, সে কি করেছে, সে 15টা টিকিট কেটে রেখেছে, ঠিক না? তাহলে এই যে 570 টোটাল টিকিট আছে, এর মধ্যে রহিমের 15টা আছে, ওই 570টার মধ্যে যে টিকিটটা আমি তুলবো প্রথম পুরস্কার হিসাবে, ওইটা যদি রহিমের কিনা এই 15টা টিকিটের মধ্যে একটা হয়, তাইলে কিন্তু রহিম পুরস্কার পেয়ে যাবে, প্রথম পুরস্কারই পাবে। কেন? 15টা টিকিটের মালিক আমাদের রহিম, 570টা টিকিট টোটাল আছে, বুঝিও কিন্তু ওইখান থেকে আমি যে কোনো একটা তুললাম। এন্ড কপাল গুনে যদি রহিমের ওই 15টা, যে 15টা টিকিট কিনছে রহিম, ওর মধ্যে একটাও হয়, ওই 15টার একটাও যদি আমার হাতে উঠে, তার মানে রহিম কিন্তু জিতে গেছে। তাহলে এখানে রহিমের প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা কত? 15টার মধ্যে জাস্ট একটা হইতে হবে। আর এইদিকে আমার টোটাল টিকিট কয়টা আছে? টোটাল টিকিট আছে আমার 570টা। তাহলে বলো তো রহিম কিভাবে জিততে পারে প্রথম পুরস্কার? এই যে মোট টিকিট বিক্রয় হয়েছে 570, রহিম টিকিট কিনেছে 15টি, তাহলে রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 15/570। ইজি ইজি, তাই না? আচ্ছা ওকে, তোমাদের অনেক কোয়েশ্চেন, কোথায় পাবো, কোথায় ভর্তি হব, কত টাকা লাগে, জাস্ট কল 16910, ঠিক আছে? এইখানে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা আছে, কল একটা দিবা, দেখবা তোমার যা যা প্রশ্ন আছে তোমার সাথে বসে একদম সেই একটা আলাপে সব বলে দিবে, ঠিক আছে? 16910, এটাতে জাস্ট একটা কল দাও, বাকির দায়িত্ব তাদের, ঠিক আছে? ওকে, আসো, যা যা প্রশ্ন আছে ওরা তোমাকে হেল্প করবে। আচ্ছা এইটা কি আমরা বুঝতে পারছি না? ভেরি নাইস, এর খুবই সহজ একটা অঙ্ক। এই যে দেখো আমাকে তো এটাকে মনেরা আরো শর্ট করে দিছে, 15/570, ও আমাকে ভাগ দিয়ে দিয়েছে কত? 1/38, তাই নাকি? দেখো তো ঠিক আছে নাকি? 570কে 15/570কে 1/38 হয় কিনা? ওকে ঠিক আছে, সো বুঝতে পারছি আমরা, ক্লিয়ার? বাকিরাও একটু বলি। হ্যাঁ বুঝেছি আপু, বুঝেছি, আরেকবার বুঝাবো। দেখো বুঝো নাই, 570টা টিকিট ছিল, তার মধ্যে রহিম চালাক কি করছে, ওর নাম এখন থেকে রহিম চালাক। রহিম চালাক 15টা টিকিট কিনছে, মানুষ কিনে একটা, রহিম চালাক কিনছে 15টা, যাতে অন্তত কি তার সম্ভাবনাটা বাড়ে। সাপোজ ধরো ও 570টার মধ্যে রহিম চালাক 570টাই মানে কিনে নিত, তখন কি হতো বলো তো? যেটাই তুলবে এটাই তো রহিমের, তাই না? তাহলে রহিম সবসময় প্রথম পুরস্কার পাবে, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, সব পুরস্কার কিন্তু রহিমই পাবে, কারণ 570টা টিকিটই রহিমের। কিন্তু রহিমের এত টাকা নাই, রহিম 15টা টিকিট কিনছে। সো এখন ব্যাপার হইলো যে 570টার মধ্যে আমি একটা টিকিট তুলবো, ওই একটা টিকিট যদি রহিমের হয় তাহলে রহিম পুরস্কার, প্রথম পুরস্কার পাবে। এরকম করে রহিমের 15টা আছে, সো আমার তোলা টিকিট যদি ওর কিনা 15টা টিকিটের মধ্যে একটা হয়, ডান, রহিম পেয়ে গিয়েছে প্রথম পুরস্কার। ওকে, সো এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা চলো এখন যাই, পরেরটা যাই। হ্যাঁ এখানে কি বলছে, কোন একটা স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু আছে। এরা কি, এরা হচ্ছে কম, যাদের একটু ওয়েট কম হয়েছে, ঠিক আছে? স্বাভাবিক ওজনের কতজন আছে? 386টি আছে, তাহলে এরা হচ্ছে নরমাল, এদের ওয়েট নরমাল আছে। আচ্ছা বেশি ওজনের, ঠিক আছে, একটু মোটা সোটা, একটু হেলদি বেবি আছে আমাদের কতজন? আমাদের বেশি ওজনের আছে হচ্ছে 98 জন। এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে, এর সম্ভাবনা কত? আমি কত নাম্বার করাচ্ছি আগে এটা বলো। এই নিজে করো এসব বাদ, তুমি বলো তোমার অনুশীলনের এটা কত নাম্বার? যদিও নিজে করা লেখা আছে, তোমাদের করা উচিত, কিন্তু গ্রুপে জয়েন করে ফেলেন, সব জেনে যাবেন। গ্রুপের মধ্যে একদম রুটিন দেওয়া আছে যে ফ্রি ক্লাস কবে হবে, কখন হবে, কোথায় হবে, ঠিক আছে? কি গ্রুপ? ক্লাস 9 সুপার স্টুডেন্টস। এই তো 10 নাম্বার, 10 নাম্বার কে লিখতেছে? 1 নাম্বার।
কি করব আমি এদের নিয়ে? স্বপ্নার, আচ্ছা মাহফুজা, এক্স্যাক্টলি আমরা হচ্ছে 10 নম্বর অঙ্ক করতেছি। সো কি বলছে? এটা হচ্ছে নিজে করো, তোমাদের করা উচিত, আমি কেন করে দিব বলো? এটার উত্তর কি হবে? কি বলছে? একটি স্বাস্থ্য কেন্দ্রে এবার হচ্ছে লটারির জায়গায় কি আছে? বাচ্চা কাচ্চা আছে। সো একসাথে তুমি অনেকগুলো বাচ্চা পাইছো, যার মধ্যে 155টি হচ্ছে আন্ডারওয়েট বাচ্চা, 155টা হচ্ছে আন্ডারওয়েট বাচ্চা, ঠিক আছে। স্বাভাবিক বা নর্মাল ওয়েটের বাচ্চা আছে 386টা, আর ওভারওয়েট বা একটু হেলদি বাচ্চা আছে আমাদের 98টা। এই সবগুলো বাচ্চার মধ্যে একটা তুমি ঠ্যাং তুলো। এখন ধরে সেই বাচ্চাটা কি হবে? সেই বাচ্চাটা কি আন্ডারওয়েট হবে, নর্মাল ওয়েটের হবে, না ওভারওয়েট হবে? মানে তার বাচ্চার ওজনটা কম হবে, বেশি হবে, না স্বাভাবিক হবে? এইটা হচ্ছে তোমার অঙ্ক। সেখানে তোমাকে বলছে যে বেশি ওজনের হবে, একটু ওভারওয়েট হবে, এর সম্ভাবনা কত? এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে আমরা কি করব? আগে আমরা দেখি যে টোটাল বাচ্চা কতটা আছে, ঠিক আছে? টোটাল বাচ্চা আমাদের কতগুলো আছে। সো বাচ্চা কতগুলো আছে চলো একটা যোগ করি আমরা। এটা কিন্তু নিজে করো, এটা তো তোমার করা উচিত। আমি কিন্তু উত্তর পাইতেছি না, পাইছি অবশ্য একটা। আচ্ছা ঠিক আছে, দেখি 386 যোগ 98 369, কি বললাম 639। টোটাল বাচ্চা আমার এতগুলো আছে। এর মধ্যে কি বলছে? একটু বেশি ওজনের, অর্থাৎ ওভারওয়েট বাচ্চা কতগুলা? 98টা না? এই যে দেখো বেশি ওজন কি বলছিলাম, এই যে 98টা। তার মানে আমাদের সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে হচ্ছে টোটাল হচ্ছে 639টা, আর আমার ওভারওয়েট বাচ্চা আছে 98টা। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, 98/639। এই যে মাহফুজা, নুসরাত, এই তো। হ্যাঁ আসলে আমি 98 জনের মধ্যে একজন, কিন্তু আমি তো বাচ্চা না, স্যাড। যাই হোক, ওকে। সো বুঝতে পারছি? আচ্ছা এইটা বুঝতে পারছি না? ক্লিয়ার না? কি বুঝো নাই এটা বলো। কি বুঝো নাই এটা বলো। বুঝো নাই? এখানে 3 রকমের বাবু আছে। একটার একটু ওজন কি একটু কম, আরেকটার ওজন নর্মাল স্বাভাবিক যেরকম থাকা উচিত, আরেকটার ওজন একটু বেশি। তো তোমাকে বলছে যে এই সবগুলো বাচ্চা থেকে যদি একটা বাচ্চা তোলা হয়, সেই বাচ্চাটা যে বেশি ওয়েটের হবে এইটার সম্ভাবনা কতটুকু। সো তোমাকে কি করতে হবে? সবগুলো যোগ করে আমি আগে বললাম যে টোটাল বাচ্চা কত আমাদের। টোটাল বাচ্চা সবগুলো মিলে বাচ্চা কয়টা আছে? 639টা। এর মধ্যে থেকে তুমি যে একটা তুলবা, সেই বাচ্চাটাই যে ওভারওয়েট হবে বা বেশি ওজনের হবে, এই সম্ভাবনাটা কিভাবে বের করবা? সো সেই সম্ভাবনাটা হচ্ছে 98/639, অর্থাৎ টোটাল বাচ্চা। এটা কি করতে হবে? ভাগ করতে হবে। মানে কোনটা দিয়ে ভাগ হবে? এটা টোটাল বাচ্চাটা দিয়ে, যেটা আমার অনুকূল ফলাফল, আমি যেটা চাচ্ছি। তার মানে এইটাই হচ্ছে তোমাদের উত্তর, 98/639। বুঝতে পারছি? আচ্ছা নেক্সটটা দেখি, বলো তো এটা কত নাম্বার? এইটা আপনাদের বইয়ের কত নাম্বার বলেন? এইটা আমাদের নোটের কত নাম্বার বলেন? মাহির বলতেছে ম্যাম এই ম্যাথগুলো আমি কোনোদিন করি নাই। হায় হায় মাহির, তোমার জন্য তো পরীক্ষার হলে কাল বৈশাখী ঝড় ওয়েট করতেছে, সাবধান হয়ে যাও, এখনই প্রিপারেশন নাও ভালো করে। আচ্ছা 11 নাম্বার রাইট। আচ্ছা 11 নাম্বার বলতেছে রাইসা তাসলিমা। আফরোজা বলতেছে 14 নাম্বার। এই কোনটা উত্তর কি বলো? হ্যাঁ আফরোজা তো উল্টা পাল্টা বলে আমাকে। মুস্তাক, আদনান, তারপর রিয়াদ, নুসরাত, মার্জিয়া। ওকে আমরা 11 নম্বর অঙ্কে আছি। আসো 11 নম্বর অঙ্কে কি বলছে দেখো, কোনো একটা ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকরণ করা যায়। তার মানে সে হচ্ছে মানে অনেক ধরনের হচ্ছে কাজ করে, লোকজন আছে চাকরি করে। সো তারা কি কি ধরনের চাকরি করে, হ্যাঁ তাদের কাজগুলো কি, এইভাবে শ্রেণীকরণ করা হয়েছে। মানে তাদের কাজের টাইপ হিসাবে শ্রেণীকরণ করা হয়েছে। ধরো তোমাদের স্কুলে কেউ টিচার, কেউ হয়তো দারোয়ান, কেউ মালি আছে, তাই না? কেউ হয়তো বা শুধুমাত্র রান্না বান্নার কাজ বা এরকম কাজে হেল্প করতেছে, হেল্পিং হ্যান্ড আছে। সো অনেক রকম মানুষ কিন্তু তোমাদের স্কুলেই চাকরি করতেছে। সেইভাবে একটা ফ্যাক্টরিতে অনেকগুলো লোক নিয়োগ করা হয়েছে। সো তাদের কাজগুলো বিভিন্ন রকম। যেমন ধরো ব্যবস্থাপনায়, অর্থাৎ কেমন হবে, ঠিক আছে, ওই ফ্যাক্টরি কিভাবে চলবে, সবকিছু ঠিকঠাক করার জন্য প্রায় 157 জন আছে। আচ্ছা পরিদর্শক হিসাবে সমস্ত কিছু ঠিকঠাক যাচ্ছে কিনা,
যেমন তোমাদের পরীক্ষার হলে কি পরিদর্শক আসে না, বাইরে থেকে আসে, দেখবা এসে তোমাদের এসএসসি সময় দেখবে যে এরকম করে ঘুরে ঘুরে দেখবে পরীক্ষা ঠিক মতো চলতেছে কিনা, টিচাররা ভালো মতো তোমাদেরকে মানে কি নজর রাখতেছে কিনা, ঠিক আছে, কোথাও নকল টকল চলতেছে কিনা, এরা হচ্ছে পরিদর্শক, মানে ওরা শুধু চেক করে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো এইরকম ওই ফ্যাক্টরিতে পরিদর্শক হিসাবে আছে ধরো আরো 52 জন। আচ্ছা, উৎপাদন কাজে মানে এরা সমস্ত কিছু ফ্যাক্টরিতে ধরো রুটি বানায়, কলা বানায়, কলা তো বানাইতে পারবে না, রুটি বানায়, তারপর ধরো বিস্কিট বানায়, কেক বানায়, ঠিক আছে, এইগুলো উৎপাদন করার জন্য আরো ধরো 1473 জন আছে। ভালো হয়েছে, অফিসিয়াল কাজ করতেছে, সারাদিন কম্পিউটার সামনে টিটি 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 করতেছে, এইরকম লোকজন আছে আরো 215 জন। ঠিক আছে, বুঝতে পারছি তো? এই হচ্ছে আমাদের টোটাল ফ্যাক্টরি, যেখানে ব্যবস্থাপনায় আছে 157 জন, পরিদর্শক হিসাবে আছে আরো 52 জন, উৎপাদন কাজে কাজকর্ম করতেছে এরকম আছে প্রায় 1400-র উপরে, অফিসিয়াল কাজে আরো 215 জন আছে। এই হচ্ছে আমাদের টোটাল নিয়োগকৃত লোক। ভালো হয়েছে। এখন কি বলছে, একজনকে দৈবভাবে নির্বাচন করা হইলে এই সবগুলো লোকে থেকে যদি যে কোনো একজনকে নির্বাচন করা হয়, সে যে ব্যবস্থাপনায় নিয়োজিত হবে এর সম্ভাবনা কত? আমাকে তোমরা একটা কুইক কাজ করবা, টোটাল কতজন আছে আমাদের টোটাল লোকের সংখ্যা দেখো তো, টোটাল লোক কত আছে? 157, এটার সাথে কত যোগ হবে? 52, তার সাথে 1473, তার সাথে 215। টোটাল লোকের সংখ্যা কত হবে? 1897। তাই যোগ দিলে 1897 হয়, ধরলাম 1897 হইল। তার মানে আমার এখানে টোটাল চাকরি করতেছে 1897 জন, এরা চাকরি করতেছে, ঠিক আছে, নিয়োগকৃত লোক। তার মধ্যে বলছে যে ব্যবস্থাপনায় নিয়োজিত, মানে এরা ব্যবস্থাপনার মধ্যে আছে কতজন? দেখো ব্যবস্থাপনায় বলছিল যে 157 জন আছে। তার মানে একজনকে যদি আমি দৈবভাবে চুজ করি, এই যে এতজনের মধ্যে 1897 লোকজনের মধ্যে আমি একজনকে ধর টান দিয়ে বের করলাম, যাকে টান দিয়ে বের করছি সে যে ব্যবস্থাপনার একজন হবে, তাহলে সেটার সম্ভাবনা কি হবে? বলো? 157 ভাগ 1897, এটা অ্যান্সার আসে না? তাই তো। আচ্ছা, খ নাম্বারে কি বলছে দেখো, ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কি? ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত, দেখো ব্যবস্থাপনায় আছে কতজন? ব্যবস্থাপনায় আছে 157 জন, আর উৎপাদন কাজে আছে কি 1473 জন। বুঝিও আমাকে কি প্রশ্ন করা হয়েছে? আমাকে প্রশ্ন করা হয়েছে ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কত। ঠিক আছে, যে আমি যাকে একজনকে বের করলাম সে হয় ব্যবস্থাপনা না হলে উৎপাদন, এদের দুইজনের মধ্যে যে কোনো একটা মানে একটা ডিপার্টমেন্টে হইলেই হবে, এটার সম্ভাবনা কত যে ওই লোকটা ব্যবস্থাপনা অথবা উৎপাদনে হবে, যে কোনো একটা ডিপার্টমেন্টের হইতে হবে, হয় সেই যাকে আমি বের করছি সে 157 জনের মধ্যে হবে ব্যবস্থাপনার, অথবা উৎপাদন কাজে যে 1473 জন আছে এদের মধ্যে একজন হবে, যাকে বের করছি সেই লোকটা যে এই দুইটা ডিপার্টমেন্টের মধ্যে একজন হবে, এটার সম্ভাবনা কত। সো এই দুইটা ডিপার্টমেন্টের মধ্যে টোটাল কতজন আছে একটু দেখো, 157 আর 1473, 157 যোগ 1473 কত আসে দেখো তো, বলতে পারতেছি না। আমরা একটু করে ফেলি, 157 যোগ 1473, তাই না? আচ্ছা, 1630, মানে ব্যবস্থাপনা এবং হচ্ছে আরেকটা কি উৎপাদন কাজে নিয়োজিত আছে প্রায় আমাদের 1630 জন। সো আমি যাকে এরকম করে টান দিয়ে বের করছি সেই লোকটা যে এই 1630 জনের মধ্যে একজন হবে, এটা সম্ভাবনা কি? সেম কাজ, আবার হচ্ছে টোটালটা দিয়ে ভাগ করে দিব, শেষ আমাদের অঙ্ক। খ নাম্বার ডান। আচ্ছা, উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা কত? সো আমার যতজন আছে টোটাল, হ্যাঁ যতজন আছে এর মধ্যে থেকে যাকে আমি বের করব সে উৎপাদন কাজে হইতে পারবে না, এর সম্ভাবনা কত? এখন চিন্তা করো, উৎপাদন কাজে আছে অলরেডি কতজন? উৎপাদন কাজে আছে কতজন? উৎপাদক কাজে আছে হইতেছে 1473 জন, ঠিক আছে।
আমি চাইতেছি যে আমি যাকে বের করব সে যেন উৎপাদন কাজে না আসে, কারণ কি আমি চাচ্ছি এমন একটা সম্ভাবনা যে উৎপাদন কাজে নিয়োজিত নয়, তার মানে উৎপাদন কাজে সে নিয়োজিত থাকতে পারবে না। অর্থাৎ আমার এই 1473 জন বাদে এদের বাইরে যারা আছে যে কেউকে আমি চাইতেছি, বাট এই 1473 জনের মধ্যে কাউকে আমি চাচ্ছি না। ব্যাপারটা কিন্তু এটাই, উৎপাদন কাজে নিয়োজিত নয়, তার মানে অন্য যে কোনো কাজে নিয়োজিত হোক, সমস্যা নেই, আমার উৎপাদন কাজে নিয়োজিত হইতে পারবে না। সো তার মানে তোমাকে দেখতে হবে যে এই 1473 জনের মধ্যে যেন কেউ না হয়। এখন এই 1473 জনের বাইরে কে কে আছে দেখো, 157 জন, 52 জন, 215 জন, এই সবগুলো জনকে যদি আমি যোগ করি তাহলে কি হবে দেখো, 157 যোগ 52 যোগ 215, সবগুলা যোগ করো, অ্যান্সার কত আসে দেখো, করে ফেলি আমরা। 424 আসতেছে। তোমাদের কত আসে? হ্যাঁ এই তো মালিহা উত্তর দিছে, বাকিরাও বলো কত আসে। তাহলে উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন কারা কারা, 157, 52, 215, ওই 1473 বাদে বাকি সবগুলো আমি নিছি, নেওয়ার পর 424 হয়েছে। সো যে লোকটিকে আমি বের করব সে উৎপাদন কাজে নিয়োজিত হবে না, এর সম্ভাবনা কি, এই যে দেখো 424 ভাগ 1897, শেষ, ডান। বুঝছেন আপনারা? বলেন তো অঙ্ক বুঝছেন কিনা? এটা বুঝছি, ক্লিয়ার হয়েছি আমরা এটাতে। 11 নাম্বার, কিন্তু 11 নাম্বার অঙ্ক ছিল বইয়ের 11 নাম্বার অঙ্ক করলাম, বুঝতে পারছেন? আচ্ছা এই তো নাইস। সো এইটা যদি আমরা বুঝে যাই, পরেরটা করি, পরেরটা হচ্ছে আবার নিজে করে, এটা তোমাদের করা উচিত। কি বলছে, 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার 1 বছরে নিম্নলিখিত সংখ্যক বার ট্রাফিক আইন ভঙ্গ করছে। বাবা গো, এটা ট্রাফিক আইন ভঙ্গ করছে। তাহলে কি আমাদের রাস্তায় চললে নিয়ম থাকে, ওগুলোকে কি বলা হয়, ট্রাফিক আইন। যে লাল লাইট দেখলে দাঁড়ায় যাব, সবুজ লাইট দেখলে যাব, তাই না? লাইট তো কেউ দেখেই না, এখন কি করে, ট্রাফিক পুলিশ দাঁড়ায় দাঁড়ায় হাত নাড়ায়, একটাকে থামায় একটাকে বলে যাও, এটাই চলতে থাকে। এখন লাইট উড়ে গেছে। তো যাই হোক, তারপরও কিছু কিছু পাবলিক থাকে যারা ট্রাফিক আইন ভঙ্গ করে। সো এটাকে আমরা বলতেছি কি, ট্রাফিক আইন ভঙ্গের, যে আইনের ভঙ্গে আছে এটা ভঙ্গ করছে মানে ভাঙছে মানে নাই, এরকম সংখ্যাগুলো বের করা হয়েছে যারা কি গত 1 বছরের মধ্যে আছে। আচ্ছা একটা 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 করে আমরা যাই। ক নম্বরে কি বলছে, একজন ড্রাইভার দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটি একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? এটা বইয়ের কত নাম্বার করতেছে এটা বলো তো আগে। 12, যা আমাকে আগেই বলে রাখছে 12। কি 12 কি এটা কোয়েশ্চেনের নাম্বার না তোমাদের উত্তর 12, কোনটা বলতেছো? 12 নং কোয়েশ্চেন, রাইসা বলছে। আচ্ছা থ্যাংক ইউ। সো এটা কি আমরা এটা 12 নম্বর করতেছি বইয়ে, তাই না? আচ্ছা তাহলে একজন ড্রাইভার দৈবভাবে নির্বাচন করলাম, আবার একটা ড্রাইভারকে টান দিছি, নির্বাচন করলে ড্রাইভারটি একবার আইন ভঙ্গ করছে, এর সম্ভাবনা কত? সো দেখো ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা, এই যে আমাদের একবার ভঙ্গ করছে কতজন? 46 জন। ঠিক আছে, যারা এই 1 বছরের মধ্যে মাত্র একবার আইন ভঙ্গ করছে, সেটা কতজন? 46 জন। এখন আমাদের টোটাল ড্রাইভার কত আছে দেখো, টোটাল ড্রাইভার সংখ্যা আমরা একটু যোগ দেই। 1910 যোগ হচ্ছে 46 যোগ 18 যোগ 12 যোগ 9 যোগ 5, 2000। 2000 কি? হ্যাঁ 2000। তার মধ্যে 46 জন আছে এই বান্দারা মাত্র একবার আইন ভঙ্গ করছে। তাহলে এর উত্তর কি হবে? উত্তর সোজা সোজা 46/2000। এটা হচ্ছে অ্যান্সার। করতে পারছি না আমরা? সহজ কিন্তু। একবার আইন ভঙ্গ করছে কতজন? 46 জন। টোটাল ড্রাইভার আছে কতজন? 2000 জন। দে ভাগ 46 ভাগ 2000। পরেরটা ট্রাই করি। 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার 1 বছরে নিম্ন সংখ্যক বার হ্যানত্যান করছে, করুক। একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটি একবার আইন ভঙ্গ করার, আচ্ছা এখানে আমরা 46/2000 আছে, ওটাকে আবার ভাগ করে দেওয়া যায়, তখন হবে 23/1000। তোমরা যদি এই পর্যন্ত রাখো তাও ঠিক আছে, যেমন আমি রাখছিলাম, অথবা তুমি যদি এরকম করো তাহলে উত্তরটা আসবে এরকম। নেক্সট আমরা দেখি, ড্রাইভারটি 4-এর অধিক বার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? 4-এর অধিক বার, এই যে দেখো লিখাই আছে 5 বার।
5 জন আছে যারা 4-এর অধিকবার আইন ভঙ্গ করছে। ড্রাইভারটির 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? তাহলে কত? তাহলে এটা কত হবে? 5/2000, তাই না? 5/2000। আচ্ছা, সো এরপরে আমরা যাই। এরপরে আমাদের আরেকটা অঙ্ক আসছে, কোয়েশ্চেন নাম্বার 2। এটা কত নাম্বার তোমাদের বইয়ের বলো তো? এটা কত নাম্বার? একটি মুদ্রা, একটি কি, এটা ছক্কা নিক্ষেপ প্রবাবিলিটি, এটা কত নাম্বার একটু বলি তো? মাহফুজা, জাহনারা, আর কে কে বলতে পারছি? তেরো নাম্বার, রাইট? 13 নাম্বার অঙ্ক করতেছি আমরা। আচ্ছা, সো এটা হচ্ছে বইয়ের 13 নাম্বার অঙ্ক। ওকে, একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ ঘটনায় প্রবাবিলিটি ট্রি তৈরি করো। তাহলে কি করব আমরা? একটি ছক্কা নিক্ষেপ করব। সো একটি ছক্কা যদি নিক্ষেপ করি, ঠিক আছে, একটি ছক্কা আমি নিক্ষেপ করলাম। ছক্কা থেকে কি হইতে পারে? দুইটা জিনিস হইতে পারে। হয় আমি ছক্কা থেকে একটা হেড পাবো, না হলে আমি ছক্কা থেকে একটা টেল পাবো। আচ্ছা, আর কি বলছে? একটি মুদ্রা, মানে সরি, এটা মুদ্রা নিয়ে লিখে আমি ছক্কা বলছি। মুদ্রা মানে হচ্ছে পয়সা, হ্যাঁ, ভুলে ছক্কা লিখে ফেলছিলাম। মুদ্রা, একটি মুদ্রা থেকে আমি কি কি পাইতে পারি? একটা হেড পাবো, একটা টেল পাবো। ছক্কা কি, যে লুডো খেলি না আমরা, এমন করে দিয়ে দিই। লুডোতে কি কি থাকে? 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 1কে বলে কানা, তারপর হচ্ছে 2কে কি জানি বলে, আমি জানি না, 3 থাকে, তারপর 4 থাকে, তারপর 5 থাকে, তারপর 6 থাকে, তাই না? 6 থাকে। তাহলে এটা কি 1 থেকে 6 পর্যন্ত নাম্বারগুলো ডট 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 দিয়ে দেওয়া থাকে। তাহলে আমি যদি একটা ছক্কা যদি কি করি, নিক্ষেপ করি, ছক্কা থেকে আমি কি পাইতে পারি? 1 পাইতে পারি। ছক্কা থেকে আমার 2 উঠতে পারি, 3 ওঠার সম্ভাবনা আছে, 4 পাইতে পারি, 5 পাইতে পারি, অথবা আমি একটা ছক্কা মানে 6ও পেতে পারি। তাহলে এইগুলো হচ্ছে আমার কি সম্ভাবনা। এখন এইটার একটা প্রবাবিলিটি ট্রি তৈরি করতে হবে। প্রবাবিলিটি ট্রি মানে কি? প্রবাবিলিটি ইংলিশ এটা, এটার বাংলা হচ্ছে সম্ভাবনা, বুঝেছো? সম্ভাবনা। আর ট্রি মানে কি? ট্রি মানে হচ্ছে গাছ, ঠিক আছে? গাছ কি হয়? গাছ এরকম করে মাটি থেকে উঠে তারপর কি, তারপর ডালপালা পাতা ছড়ায়, তাহলে এটা হচ্ছে গাছ। তাহলে কি বুঝলাম আমরা? সম্ভাবনা, আর এদিকে আছে একটা গাছ। তাহলে সম্ভাবনার একটা গাছ বানাইতে হবে। তো আমরা মোটামুটি সম্ভাবনা থেকে কি আসতে পারে এটার একটা স্ট্রাকচার দাঁড় করায় ফেলছি। আমি একটা পয়সা যদি ফ্লিপ করি বা একটা মুদ্রা যদি ফ্লিপ করি, তাহলে কি হবে? সেখান থেকে আমি হেড পাইতে পারি, অথবা তার অপোজিটটা টেল পাইতে পারি। একটা ছক্কা যদি লুডোর এরকম ছক্কা যদি মারি, ওখান থেকে কি পাইতে পারি আমি? 1 2 3 4 5 6, এইগুলো আমার আসতে পারে। নাইস। তাহলে এইখান থেকে যদি আমি একটা সম্ভাবনা ট্রি তৈরি করি, তাহলে ট্রিটা কিরকম হবে? দেখো, মুদ্রার পিঠ, প্রথমে আমি কি করব? এই যে দেখো, দুইটা জিনিস কিন্তু একসাথে, আগে মুদ্রা, তারপর মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করব। সো আমি একটা মুদ্রা মারলাম, তাহলে মুদ্রা থেকে আমি কি পাইলাম? আমি একটা হেড পাইলাম আর টেল পাইলাম। আচ্ছা, হেড মারার পরে যদি আমি একটা ছক্কা মারি, সেখান থেকে আমি কি পেতে পারি? সেখান থেকে আমি এই যে 1 2 3 4 5 6 এইগুলো আমি পাইতে পারি। আবার যদি আমার মুদ্রার পিঠে এই যে ধরো হেড টেল উঠে, তাহলে তারপর যদি আমি ছক্কা মারি, তাহলে টেল থেকে ছক্কা মারার পরও আমি 1 2 3 4 5 6 এই সমস্ত নাম্বার পেতে পারি। সো এটাই হচ্ছে আমার আলটিমেট প্রবাবিলিটি ট্রি। তুমি যদি খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা গাছের শিকড়, হ্যাঁ, এটা আমাদের গাছের শিকড়, অনেক আছে শিকড়, এন্ড সেখান থেকে এগুলাই যে এরকম ডালপালা ছড়াই গেছে। সো এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি ট্রি। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছেন আপনারা? এটাই হচ্ছে প্রবাবিলিটি ট্রি। সো প্রথমে কি বলছে? মুদ্রা, তারপরে হচ্ছে ছক্কা। সো আমি ফার্স্টে হচ্ছে মুদ্রাটা নিক্ষেপ করে সেখান থেকে আমি হেড আর টেল পাইলাম। তারপরে কি হলো? তারপরে আমি একটা ছক্কা নিক্ষেপ করার পরে কি আমি 1 to 6 পাইছি, আর আবার 1 to 6 পাইছি। এই হচ্ছে আমার অঙ্ক। ক্লিয়ার না? অনেক সহজ ছিল। এরকম একটা খাতার মধ্যে এঁকে ফেলবেন, এটা অবশ্যই শিখে যাবেন, কারণ পরীক্ষা এটা আসে।
ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখি কি হয়েছে। ও হ্যাঁ, পরীক্ষার কথা বলতে যে এটা দেখে মনে পড়ে গেল, আমাদের কিন্তু গ্রুপটার কথা বলতেছিলাম না, গত বছরও ফাইনালে 6 থেকে 9 এর স্টুডেন্টদের এরকম গ্রুপ ছিল, ঠিক আছে, ওই গ্রুপটাই কিন্তু এখন আছে। সো ওরা ওইবার কি করছিল, পরীক্ষার আগে আমাদের সাথে খুব ভালোভাবে প্রিপারেশন নিছে, এরকম ফ্রি ক্লাসগুলো করছে, আমাদের সাজেশন ফলো করছে, তারপরে কি করছে, তারপরে আবার হচ্ছে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করছে। সো আমরাও পরীক্ষার খাতা দেখে দিছি, সব মিলে ওদের প্রিপারেশন একদম 100 হয়েছে। অ্যান্ড ইউ ক্যান জাস্ট বিলিভ ইট, বাট প্রায় 200-রও বেশি স্টুডেন্ট ছিল যারা ম্যাথেই 90-এর উপরে মার্কস পেয়ে ফেলছে। 100 পাইছে এরকম তো প্রায় 100 জন আমি পাইছি যারা 100 পাইছে অঙ্কতে। সো এখন তোমরাও যদি এই যে এইরকম এই গ্রুপের অংশ হতে চাও, তাহলে প্লিজ এই গ্রুপে চলে আসো, যে তোমরা ম্যাথসে এইরকম চমৎকার রেজাল্ট করতে চাও, এবং শুধু ম্যাথ না, যে কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এই গ্রুপটাতে প্লিজ জয়েন করে যাও। গ্রুপের নাম কি, এই যে দেখো, ক্লাস 9 সুপার স্টুডেন্টস, ঠিক আছে, ক্লাস 9 সুপার স্টুডেন্টস। আচ্ছা এইটা ছাড়াও আমাদের পরে বিভিন্ন স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া প্রায় 700 স্টুডেন্ট আমাদের সাথে আসছিল। এই যে দেখো, এরা হচ্ছে গত বছরের ক্লাস 9 এর কৃতি শিক্ষার্থীরা। এই যে এরা সমস্ত টিচারদের সাথে একটা সুন্দরভাবে আমরা ছবি তুলছি, আর সবার গলায় হলুদ হলুদ কি দেখতেছো জানো, এগুলো হচ্ছে মেডেল। তাদের মানে যে এত চমৎকার তাদের সাকসেস, এই সাকসেসের জন্য আমরা একটা সাকসেস পার্টি থ্রো করছি, যেখানে সারা বাংলাদেশ থেকে ওরা আসছে, আসার পরে আমাদের সবার সাথে এরকম ছবি তুলছে, আমাদের সাথে অনেকক্ষণ সকাল থেকে একদম প্রায় দুপুর পর্যন্ত ছিল। অনেক 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 বেশি ভালো লাগছে ওই দিনটা, সকাল থেকে দুপুর না সন্ধ্যা পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছে। সো তোমরাও যদি এইরকম একটা মোমেন্টের সাক্ষী হইতে চাও, তাহলে ক্লাসগুলো করো, গ্রুপে জয়েন হয়ে যাও। আর আশা করবো যে আসলেও তোমাদের সাথে আমাদের দেখা হবে এইরকম একটা সুন্দর সাকসেস পার্টিতে, ঠিক আছে। এটা কি ছিল, এটার নাম ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। তো কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে আমি আশা করব যে এই বছর তোমরা যারা যারা আমার সাথে ক্লাস করতেছো তাদেরকে আমি পাবো, ঠিক আছে। ওকে, সো কথা বলতে বলতে চলো নেক্সট আমরা ট্রাই করি। এটা কত নাম্বার বলেন, এটা আপনাদের বইয়ের কত নাম্বার, এটা আমাদের বইয়ের কত নাম্বার? এই যে ফারুক বলছে ইনশাল্লাহ, অফকোর্স ইনশাল্লাহ, অফকোর্স ইনশাল্লাহ। আমরা কিভাবে যাব, ভালো রেজাল্ট করলে আসা যায়। এটা যাদের ছবি দেখছো এরা সবাই অনেক ভালো রেজাল্ট করছে, এই জন্য এটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার অংশ হতে পারছে। সো ভালো রেজাল্ট করবা, দেখবা তুমিও চলে আসছো। আচ্ছা, মাত্র জয়েন করলাম, কোনো প্রবলেম হবে? প্রবলেম নাই, এখন থেকে বাকিটুকু করো। বাট আমি তো একদম বেসিক থেকে শুরু করে আজকে সলভ করাইতেছি এই চ্যাপ্টার, বেটার হবে তুমি দুটো টেনে দেখো। 14 নাম্বার, রাইট। আমরা এখন এটাতে কত নাম্বারে আছি? 14 নাম্বারে আছি। আচ্ছা আসো, কি বলছে, প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো। তাহলে কি করতে হবে, ওই যে গতবার একটা গাছ আঁকাইছি ওইরকম একটা গাছই কিন্তু এবার আঁকাইতে হবে। তো কি বলছে, একবার মুদ্রা নিক্ষেপ করলে সম্ভাবনার ফলাফল কি হতে পারে? সম্ভাবনা হচ্ছে পিটি। সো এটার জন্য একটা কি করতে হবে, গাছ তৈরি করতে হবে। এটা ছাড়াও কি বলছে, সকল সম্ভাব্য ফলাফল, এইগুলো আমাদের এখানে লিখতে হবে। 2 বার মুদ্রা নিক্ষেপ করলে কি হবে, 3 বার মুদ্রা নিক্ষেপ করলে কি হবে। সো দেখো, একবার যদি আমি মুদ্রা নিক্ষেপ করি তার জন্য আমার কি হতে পারে, একবারের জন্য আমাদের 2টি ফলাফল আসতে পারে। কয়টি? 2টি ফলাফল আসতে পারে। সেটা কি হয়, হেড অথবা হচ্ছে টেল। তাহলে আমাদের সম্ভাব্য ফলাফলে কি হইতে পারে, 2টি আসতে পারে। কি আসতে পারে, এই যে হেড অথবা টেল। তাহলে এখানে আমি কি লিখবো, এইচ টি, তাই না? এই 2টা আমাদের আসতে পারে। আচ্ছা নেক্সট কি বলছে, 2 বার মুদ্রা নিক্ষেপ করলে, সো আমি প্রথমে একটা এইচ করছি, দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করে আমি আরেকটা এইচ পাইতে পারি, আরেকটা টি পাইতে পারি। তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি, এইচ এইচ অথবা এইচ টি, এটা 2 বার। আবার সেম ভাবে যদি আমার প্রথমটাতে টেল আসে, তাহলে আমি এখান থেকে কি পাবো, টি এইচ টি টি। তাহলে সম্ভাব্য ফলাফলগুলো কি হইতে পারে, এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, তাই না? এইগুলো হচ্ছে আমার সম্ভাব্য ফলাফল। আচ্ছা এরপর আমাকে বলছে 3 বার যদি মুদ্রা নিক্ষেপ করে, সো 1 বার, 2 বার এন্ড ফাইনালি এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে আমার 3 বারের জন্য। সো 3 বারে আমি কি পাইতে পারি, দেখো এখান থেকে এই সবগুলা এইচ হইতে পারে। সো এইচ এইচ এইচ, আর কি হইতে পারে, তার সাথে হইতে পারে কি, এইচ এইচ টি, তাই না?
এইচ এইচ টি হতে পারে। সো আমি এখান থেকে কি কি পাবো, এইচ 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 টি। আর কি হতে পারে, এখান থেকে যদি আমি এবার টেলে যাই তাহলে এইচ টি এইচ এইচ টি টি, তাহলে এখান থেকে আমার আরো যোগ হবে এইচ টি এইচ এইচ টি টি। ঠিক আছে, আচ্ছা তারপরে আমার ধরো এখানে টেল আসছিল, তাহলে এখান থেকে কি কি আসতেছে, টি এইচ এইচ টি এইচ টি, তাহলে আমি এখানে লিখি টি এইচ এইচ টি এইচ টি। আচ্ছা আমার যদি টেল থেকে একটা টেল তারপরে এইচ আর টি আসে তাহলে কি লিখবো আমরা, টি টি এইচ টি টি টি, টি টি এইচ টি টি টি। এই হচ্ছে আমাদের এই যে তিনটা মুদ্রা আসার পরে এগুলো হচ্ছে আমাদের সম্ভাব্য স্পেস বা আমাদের যে স্যাম্পল স্পেসগুলো ছিল সকল সম্ভাব্য ফলাফল হচ্ছে এইগুলো। করতে পারছি, বুঝতে পারছো না? ওই যে প্রথম বেসিক যেটা বুঝাইছিলাম ওইটা, এবার জাস্ট সংখ্যাটা বাড়াই দিচ্ছে, একবার দুইবার তিনবার এরকম করে আলাদা আলাদা আলাদাভাবে নিয়ে আসছি। সো এইগুলাই এভাবে জাস্ট ফিল আপ করে ফেলবা, আর কিচ্ছু না। আচ্ছা নেক্সটটা যাই, এই যে দেখো ফিল আপ করেই দিচ্ছে অলরেডি। আর এই যে সম্ভাবনাগুলো পাশে লিখে ফেলবা। সম্ভাবনা যেমন ধরো এরা যে লাস্টের একটা বলি, যেমন ওই যে বলছে যে পি অফ এইচ এস টি, তাহলে পি অফ এইচ এস টি থার্ডটা থেকে আমার পি অফ এইচ এস টি বাইর করতে হবে। সো এইচ এস টি খুঁজে বের করো আগে তুমি, এর মধ্যে এইচ এস টি কোথায়, এইচ এস টিটা কোথায়, কোথায় গেল এইচ এস টি, এই যে 2 নাম্বারটা হচ্ছে আমার এইচ এস টি, তাহলে এটা একটা। আর এরকম এখানে টোটাল আমি কতটা পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এইচ এস টি এটা আমি কত লিখতে পারি, 1/8। বুঝতে পারছো? সো এরকম করে প্রত্যেকটা থেকে সম্ভাব্য যা যা আসবে ওগুলো গুনে 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 করে ফেলবা। ইজি, অনেক ইজি করে ফেললে, মানে চাইলে তুমি করে ফেলতে পারো। এতগুলো অঙ্ক করার পর আমার মনে হয় না এটা করতে তোমার কোনোই প্যারা হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা ট্রাই করি। বলো তো এটা কত নাম্বার অঙ্ক, এইটা কত নাম্বার অঙ্ক একটু বলে ফেলি। হ্যাঁ ক্লাসটা তো ফ্রি করতেছ, আবার জিজ্ঞাসা করে আপু ক্লাসটা ফ্রি, ক্লাস 6-এর ক্লাস করাবো না কেন, করাই তো মাঝে মাঝে যাই তো। 18। আচ্ছা কি হয়েছে, কোনটা বুঝি নাই, আচ্ছা যেটা বুঝি না এটা বললো আমাকে লাস্টে, যে আপু এই এই অঙ্কটা বুঝি না, ওইটা আমরা করবো লাস্টে, সমস্যা নাই। এটা বলো এটা হচ্ছে কত নাম্বার, এটা হচ্ছে 18 নাম্বার অঙ্ক। 18 নাম্বার অঙ্ক কি বলছে, একটি ঝুড়িতে 4টি লাল 10টি সাদা 7টি কালো মার্বেল লিখতে যে মার্বেল লিখছে, আচ্ছা মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল যদি ঝুড়ি থেকে নিয়ে নেওয়া হয়, সমগ্র সম্ভাব্য ফলাফল এখান থেকে নির্ণয় করো। সো কি বলছে, 4টি লাল 10টি সাদা ও 7টি কালো মার্বেল আছে। কি কি আছে এটা আমরা আগে আলাদা করি। লাল মার্বেল কতগুলো আছে, লাল আছে 10টি। আচ্ছা তারপর হচ্ছে নাকি লাল আছে 4টি, ভুল লিখলাম, লাল আছে হচ্ছে 8টি, 4টি না 8টি, ইংলিশে লেখা সব। আচ্ছা সাদা আছে কয়টি, সাদা হচ্ছে, দেখো যারা এখন পর্যন্ত বুঝো নাই তারা অন্তত এই ম্যাথটা বুঝো, এইটা একটাও যদি তুমি বুঝো এই অধ্যায় তাহলে এই অধ্যায় করা যাবে। সো একটা বুঝো, অন্তত একটা বুঝি আমরা। হ্যাঁ এটা লাস্ট ম্যাথ, এটা লাস্ট চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। সো এটা একটু বুঝি আমরা সবাই, একটু মনোযোগ দিই, আমি এটা আস্তে আস্তে করতেছি একদম। সাদা আছে কয়টা, দেখো ঝুড়িতে অনেকগুলো বল আছে, 4টা লাল 10টি সাদা, তাহলে 10টি আমার হচ্ছে সাদা বল আছে। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলছে, 7টি কালো আছে। এখন কালো আমি যদি এর মধ্যে দেখাইতে চাই তাহলে দেখা যাবে না, সো কালোর বদলে আমরা হচ্ছে নীল কালার ব্যবহার করি। ঠিক আছে, কালো আছে কতগুলা, কালো আছে 7টি, তাহলে কালো আমি লিখলাম 7টি। ঠিক আছে, তাহলে আমাদের ওই ঝুড়ির মধ্যে যদি এইটা হচ্ছে ঝুড়িটা হয়, এটা যদি ঝুড়ি হয়, এই ঝুড়ির মধ্যে আমার এই সমস্ত বলগুলো আছে, লাল 4টা বল আছে, সাদা 10টা বল আছে, আর কালো আছে 7টা বল। আচ্ছা 3 ধরনের বল আছে। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে টোটাল বল কয়টা আছে,
তাহলে মোট বল, চলো আমরা যেহেতু সম্ভাবনার অঙ্ক করবই, আমরা একটা যোগ করেই ফেলি। মোট বল কতটা বলো তো, এখানে যোগ করো তো, 8 যোগ 10 যোগ 7 কত হয়? একটু কমেন্টে জানাও সবাই কত আসে, 15, 21, আর কার কি উত্তর আছে? 18। মাশাআল্লাহ, অনেক রকম উত্তর পাচ্ছি আমরা। 1 2 এর যোগ ভুলে গেছি, কোনো সমস্যা নাই। আপু আসি, আপুর হাতে একটা সাদা ক্যালকুলেটর আছে, এটা দিয়ে আপু যোগ করে ফেলবে, ঠিক আছে? তাহলে কি হবে, 8 আর 10 যোগ করলে কি হয়? 18। 18-র সাথে যদি আমি 7 যোগ করি, হ্যাঁ, তাহলে কি হবে? দেখো 25 বলছে, ক্যালকুলেটর 25 বলছে, তো এখানে 25ই হবে উত্তর। আসো, যোগও ভুল করে মানুষ। 25টা, তাহলে এখানে টোটাল কতটা আছে? 25টা বল আছে, ঠিক আছে? ক বলছে সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো। তাহলে এইখান থেকে সমগ্র সম্ভাব্য ফলাফল কি হইতে পারে? দেখো 3 ধরনের বল ছিল আমাদের, লাল, সাদা, কালো, তাই না? সো টোটাল বল আমার কয়টা? 25টা, তাই তো? এখন আমি যেই বলটাই তুলি না কেন, লাল, কালো, সাদা একটা উঠবে, প্রথম কথা। দ্বিতীয়ত সেই বলটা অবশ্যই 25টা বলের মধ্যে থেকেই একটা উঠবে, কারণ আমার ঝুড়িতে, এই যে এটা ঝুড়ির মধ্যে বল কয়টা আছে? 25টা বল আছে। সো আমি ঝুড়ির মধ্যে যদি হাত দিয়ে একটা বল তুলি, ওই 25টা বলেরই তো একটা উঠবে না? তো আরেকটা বল আমি হাত দেওয়ার পরে তো মানে বুঝলাম না, অন্য জায়গা থেকে তো বল আসবে না। সো ঝুড়ির মধ্যে থেকে আমি হাত দিলে এই ঝুড়ির মধ্যে থেকে যেই 25টা বল আছে, সেই 25টা বলই কিন্তু আবার আমার হাতে উঠে আসবে। সো এটাই যদি আমরা বুঝে থাকি, তাহলে ঝুড়ির মধ্যে হাত দিলে 25টা বলই আসবে। তার মানে 15টি, এখন বলছে যে দৈব হবে একটি, যদি মার্বেল নির্বাচন করা হয় তাহলে 25টি মার্বেলের যে কোনো একটি উঠে আসতে পারে। আমি বল বলতেছিলাম, মার্বেল আছে লেখা, সো মার্বেল। সো এই 25টি মার্বেলের যে কোনো একটি কিন্তু আমার হাতে উঠে আসতে পারে। তার মানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 25। কত? 25, কারণ আমি ঝুড়িতে হাত দিলে ওই 25টার মধ্যেই যে কোনো একটা আমার হাতে উঠে আসবে। তার মানে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 25টা। আচ্ছা, নেক্সট আমরা দেখি কি বলছে। মার্বেলটি লাল হওয়ার ও সাদা না হওয়ার সম্ভাবনা কত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলছে? মার্বেলটি লাল হবে কিন্তু সাদা হইতে পারবে না। তো আমি যদি খেয়াল করি, আবার ধরো ঝুড়ির মধ্যে তাকাই, ঠিক আছে? ঝুড়ির মধ্যে তাকাই, কি বলছে? মার্বেলটি লাল হবে কিন্তু সাদা হইতে পারবে না, এর সম্ভাবনা কত? সো লাল হবে আবার সাদা হবে না, বুঝতেছো? একটু প্যাচ কিন্তু আছে। কি বললো আবার দেখি আমরা, মানে দেখো মার্বেল আছে 25টা, তার মধ্যে থেকে সে চাচ্ছে যেই মার্বেলটা সে তুলবে সেটা লাল হইতে হবে। হ্যাঁ, লাল হইতে হবে। লাল কতটা ছিল আমাদের? লাল আছে 8টা, তাহলে ওই মার্বেলটা ওই 8টার মধ্যে একটা হইতে হবে, যে কোনো একটা লাল মার্বেল হইতে হবে। এবং সেটা কি হইতে পারবে না? সেটা কোনোভাবেই সাদা হইতে পারবে না। তার মানে কি নীল হইতে পারবে? যে মার্বেলটা তুলতেছি এটার কথা কিন্তু বলে দেয় না আমাদের বলছে যেই মার্বেলটা তুলবা সেটাকে লাল হওয়ার সম্ভাবনা ও সাদা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে লাল হইতে পারবে না এবং কি লাল হইতে পারবে, লাল হইতে হবে এবং সাদা হইতে পারবে না। সো এই যে আমাদের একটা আছে যে লাল হবে কিন্তু সাদা হবে না, এই শর্তটা পূরণ করতে পারবে, এরকম ভাবে আমাদের সম্ভাবনাটা নির্ণয় করতে হবে। সো এইভাবে যদি আমরা সম্ভাবনাটা নির্ণয় করি যে মার্বেলটা লাল হওয়ার ও সাদা না হওয়ার সম্ভাবনা কত। লাল হওয়ার সম্ভাবনা প্রথমে বলো, লাল আছে কয়টা? 7টা। কোথায় গেল? লাল আছে 8টা। তার মানে আমার লাল হওয়ার সম্ভাবনা দেখি, লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 8/25। দেখো তো ঠিক আছে না? এটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? লাল না, লাল হওয়ার সম্ভাবনা। আমার লেখা অনেক সুন্দর, কেউ বুঝতে না পারলে বলবা, ঠিক আছে? লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 8/25। আচ্ছা, আরেকটা কি বলছে? সাদা হবে না, সাদা হওয়া যাবে না।
ঠিক আছে, সাদা বাদে যা ইচ্ছা হোক, তাহলে এইটা হওয়ার সম্ভাবনাটা কত? দেখো সাদা আছে 10টি, এই 10টি হওয়া যাবে না, এইটা বাদে বাকিগুলো হইতে হবে। তাহলে সে 8টা লাল হইতে পারে অথবা সে 7টা কালো হইতে পারে, এইটার চান্স আছে। তাহলে 8 7 হচ্ছে 15। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা না হওয়ার সম্ভাবনাটা কত? তাহলে সাদা যদি না হয় তার মানে কত হচ্ছে আমার 8 আর যোগ 7, 8 যোগ 7 সমান হচ্ছে 15। ঠিক আছে, বুঝতেছি কি বললাম? তাহলে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 8/25 আর সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 15/25। এই হচ্ছে আমাদের দুইটা সম্ভাবনা। তাহলে লাল না হওয়ার ও সাদা কি বলতেছি, লাল হওয়ার ও সাদা না হওয়ার সম্ভাবনা ও বলছে দুইটা যদি আমি একসাথে বের করতে যাই তাহলে আমি কি করব? দেখো কি বলছে, সাদা না হওয়ার ঘটনা এবং লাল হওয়া মার্বেলটার ঘটনা যদি 10 হয় তাহলে আমরা কি করতেছি, 25 থেকে 10 বিয়োগ দিয়ে দিচ্ছি। কেন? কারণ 25 থেকে 10 বিয়োগ দিলে আমি কত পাচ্ছি এখানে, 15/25। এটা হচ্ছে ঘটনা বি, যেটা আমরা বললাম সাদা না হওয়ার সম্ভাবনা। এখন আমাদেরকে বলছে যে যখন হইতেছে লাল হওয়ার সম্ভাবনা, তাহলে লাল হওয়ার সম্ভাবনা কি? লাল হওয়ার সম্ভাবনা আমরা বের করব 8/25। এখন যদি তুমি দুইটাকে একসাথে করতে চাও, যে লাল হওয়ার সম্ভাবনা এবং সাদা না হওয়ার সম্ভাবনা, আমরা প্রথমে একটা অঙ্ক করছিলাম না, যে ব্যবস্থাপনা ও হইতেছে কি, তার সাথে হইতেছে ওই যে উৎপাদনে থাকবে এরকম একটা লোককে আমরা চাচ্ছিলাম। সো একটা খেয়াল করো, যে লোকটা ব্যবস্থাপনায় থাকতেছে সে কিন্তু কিসের অংশ হইতে পারতেছে না, সে কিন্তু চাইলেই আবার উৎপাদনে থাকতে পারতেছে না, প্রথম অঙ্কটা আমরা যেটা করছিলাম। কিন্তু এইখানে মজার একটা ব্যাপার আছে, যে যেই মার্বেলটা আমরা বলছি সাদা না হওয়ার সম্ভাবনা, সে কিন্তু চাইলে কালো হইতে পারে, কিন্তু আমি বলছিলাম যে লাল হইতে হবে এবং সাদা হওয়া যাবে না। তো যে লাল হবে তার ডেফিনেটলি সে সাদা হবে না, প্রথম কথাই শেষ। দ্বিতীয়ত এই দুইটাই শুধু নাই, এটা ছাড়াও কি একটা অপশন আছে, সে চাইলে কালো হইতে পারে, কিন্তু আমি তো আবার কালো চাচ্ছি না। সো গতবারের মতো এইবার কিন্তু আমরা লাল আর সাদা না, ঠিক আছে, এই দুইটা জিনিস যোগ করব না, যদিও একই সাথে যোগ করব না। এটাই কিন্তু আমাদের মূল পার্থক্যটা ওই অঙ্কটার সাথে। কোন অঙ্কটার কথা বলতেছি একটু দেখাই দিই বেটার। আরে কত অঙ্ক, এই যে এই অঙ্কটা লাস্টে কি বলছিল দেখো তো, উৎপাদনের কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা বের করো। তার আগেরটা খ নাম্বারটা দেখো, ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত। তার মানে একটা লোককে হয় সে ব্যবস্থাপনায় থাকবে, হয় সে উৎপাদন থাকবে। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একজন হইলেই হবে। আমি একজনকে বের করব, সে ব্যবস্থাপনায় থাকবে অথবা উৎপাদন কাজে থাকবে, যে কোনো একটা থাকবে। এই জন্য আমি এই অঙ্কটার ক্ষেত্রে কি করছিলাম, খ নাম্বারে কি করছিলাম দেখো, খ নাম্বারে আমি কি করছিলাম, এই যে উৎপাদন এবং ব্যবস্থাপনায় যারা যারা আছে তাদের সংখ্যাগুলোকে আমি কি করছিলাম, যোগ করে দিছিলাম। কিন্তু এইবারের ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। এবার লাল, কালো, সাদা 3 ধরনের মার্বেল আছে। সো আমি চাইছি লাল, কিন্তু সাদা হইতে পারবে না। তার মানে আরেকটা অপশন কিন্তু আমার জন্য খুলে গেছে, যে কালো তো হইতে পারবে। সো এই জন্যেই এই অঙ্কের মতো কিন্তু এটাকে যোগ করা যাবে না, যদিও দুইটা অঙ্ক দেখতে একই রকম লাগতেছে, বাট ছোট্ট একটা পার্থক্য হচ্ছে অথবা। ঠিক আছে, সো অথবা থাকলে আমি যোগ করে দিতে পারি, যেহেতু এখানে আছে লাল ও অথবা নাই। অথবার জায়গায় কি আছে দেখো, আমাদের অঙ্কটায় কিন্তু অথবা বলে নাই, আমাদের অঙ্কটায় বলছে যে, কোথায় গেল, আমাদের অঙ্কটায় বলছে যে, একটা মিনিট, হ্যাঁ, আমাদের অঙ্কটাতে বলছে যে মার্বেলটি লাল হওয়ার ও সাদা না হওয়ার সম্ভাবনা। সো এই ক্ষেত্রে আমরা যোগ করব না, আমরা আলাদা আলাদা ভাবে দুইটা দেখাই দিব, যে লাল হওয়ার সম্ভাবনা কত, সাদা না হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, সো এই দুইটা কিন্তু এই জন্য আলাদা করবো। এখন আমাকে বলো, তোমরা কি বুঝতে পারছো আমি যে পার্থক্যটা বুঝাইলাম, এটা কি বুঝছো, যে কখন দুইটা একসাথে যোগ করব আর কখন যোগ করতেছি না দুইটা জিনিস, এটা কি বুঝতে পারছো কিনা, এটা আমাকে ক্লিয়ার করো। আমি তো অনেকবার এটা বলতেছি, বলো তো বুঝতে পারছি কিনা, একটু বলো।
বুঝতে পারছি? স্থানাঙ্ক জ্যামিতির ক্লাস। আচ্ছা, তোমাদের এর পরে যে ক্লাসটা হবে সেটা কি হবে এটা জানার জন্য কিন্তু গ্রুপে জয়েন করতে হবে। গ্রুপে কিন্তু রুটিন দেওয়া আছে, ঠিক আছে? গ্রুপের রুটিনেই দেখতে পারবা যে তোমাদের পরবর্তীতে ক্লিক ক্লাস হবে। বুঝতে পারছি না? অঙ্কটা ক্লিয়ার। যারা বুঝলে তাদেরকে আবার বলতেছি, দেখো দুইটা জিনিস, লাল হওয়ার সম্ভাবনা এবং সাদা না হওয়ার সম্ভাবনা। লাল হলে তো লাল, ঝামেলা নাই, কিন্তু যদি বলছে সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে ওখানে দুইটা অপশন আছে। যদি সে সাদা না হয় তার মানে কি সে হয় লাল হবে, না হলে কালো হবে। কিন্তু আমি কি বলতেছি, আমি কইতেছি যে না ভাই আমার লাল হইতে হবে, কিন্তু সাদা হওয়া যাবে না। তার মানে আমি শুধু লালই নিব। কালো যার একটা অপশন আছে, কালো মার্বেল, এটা আমি নিবই না। আমি ওকে বলতেছি সাদা হওয়ার দরকার নেই, আমার শুধু লাল ও সাদা হবে না, এরকম একটা জিনিস চাচ্ছি আমি। তাহলে লাল যে হবে সে সাদা হবে না, ডেফিনেটলি এটা তো ঠিক আছে। কিন্তু সাদা যখন হবে না সে তো ভাই কালো হইতে পারে। তাই এখন আমি যদি লাল হবে না কতজন, লাল হবে কতজন, সাদা হবে না কতজন, এদের দুজনকে যোগ করি, তাহলে মাঝখান থেকে যে কালো একটা ঝামেলায় পড়ে যাচ্ছে না। কারণ যে সাদা হবে না সে তো কালো হইতে পারে, কিন্তু আমি তো কালো চাচ্ছি না। সো আমি এই দুইটাকে যোগ করব না, আমি আলাদা আলাদা ভাবে বলবো যে হ্যাঁ আমার লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 8/25, কারণ লাল আছে 8টা, টোটাল বল আছে আমার 25টা, তাহলে 8/25। অথবা সাদা না হওয়ার সম্ভাবনা কি, হয় লাল হবে না হলে কালো হবে। কতজন? 8 আর 7 মিলে হচ্ছে 15 জন আছে। 15টা আমার মার্বেল আছে যারা লাল অথবা কালো। সো 15/25 ডান অঙ্ক। এইটাই ইজি, এখন মনে হয় বুঝতে পারছো। সো নেক্সট আমরা দেখি। আচ্ছা, খ নাম্বার তো বুঝলাম, এবার হচ্ছে পরেরটা দেখি। পরেরটা কি বলছে, যদি বিনিময় না ধরে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত এবং নীল হওয়ার সম্ভাবনা কত? কিন্তু নীলই নাই, নীল কি বলে, নীল মনে হয় কালোর কথা বলতেছে, নীলের জায়গায় কালো হবে সম্ভবত। আচ্ছা, এটা পরে দেখতেছি। কি বলছে যে কি করলো, বিনিময় না করে একটা করে তুলে নিবে এবং যাকে তুলে নিবে কি করবে, তাকে আবার কি বের করে রাখবে। পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলো, পরপর একবার এটাকে তুললো, তারপর আরেকটা তুললো, তারপর আরেকটা তুললো, তারপর আরেকটা তুললো। প্রত্যেকবার কি হচ্ছে, আমি ঝুড়ি থেকে একটা একটা করে মার্বেল তুলে নিতেছি। তো আমার ঝুড়িতে টোটাল কয়টা আছে, সাদা কালো লাল মিলে আমার ঝুড়িতে আছে কতটা, ঝুড়িতে আছে হচ্ছে 25টা মার্বেল, তাই না? তার মধ্যে থেকে আমি কি করব, 4টা মার্বেল তুলে নিব। 4টা মার্বেল তুলে নিব, একবার একটা মার্বেল তুলবো, তারপর আরেকটা মার্বেল তুলবো, তারপর আরেকটা মার্বেল তুলবো এবং লাস্টে আরো একটা মার্বেল তুলবো। এরকম করে 4টা মার্বেল আমি তুলে নিব। তারপরে কি হলো, সবগুলো মার্বেল সাদা হইতে হবে। এই সম্ভাবনা কতটুকু, সাদা কয়টা আছে আমার, আগে দেখো, সাদা আছে মার্বেল 10টা। সো আমি যে 4বার তুলবো, এই 4বারই যে আমার সাদা মার্বেলই উঠবে, এইটার সম্ভাবনা কতটা। সো আমরা একটু দেখি এটার সম্ভাবনা কিভাবে বের করব। দেখো মোট মার্বেল কতটি আছে, লিখেই দিছে 25টা আমার আছে মোট মার্বেল, ঠিক আছে? 25টা হচ্ছে আমার মোট মার্বেল আছে। তার মধ্যে আমার সাদা মার্বেল আছে কয়টি, সাদা মার্বেল আছে আমাদের 10টি, ঠিক আছে? তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কত, 25, কারণ 25টা মার্বেল আছে, ওই 25-এর মধ্যে থেকে আমি 4টা তুলবো। এখন তুমি একটু নর্মালি চিন্তা করো, আমার যে 25টা মার্বেল ছিল, প্রথমে যখন আমি তুললাম, আমি এইখানে ধরো একটা মার্বেল নিছি, ঠিক আছে? তাহলে তখন এখানে কয়টা হয়ে গেছে, এখন ঝুড়িতে কয়টা আছে, 25টা থেকে একটা আমি তুলে ফেলছি, তাহলে ঝুড়িতে কয়টা আছে, ঝুড়িতে এখন কয়টা আছে, এখন আছে 24টা, ঠিক না? 25টা মার্বেল ছিল, আমি একটা তুলে ফেললাম, তাহলে 25টা থেকে একটা মার্বেল চলে গেল, তাহলে কয়টা থাকলো, 24টা। আচ্ছা, তারপরে আমি কি করছি, আমি আবার একটা ঝুড়ি থেকে তুলে ফেলছি, তাহলে একটা তোলার পরে ছিল 24টা, এবার আমি আর একটা মার্বেল তুলে ফেললাম। যেহেতু আমি আরেকটা মার্বেল তুলে ফেললাম, তাহলে আমার কত হইলো, আমার হইলো 23টা। বুঝতেছি? আচ্ছা, সো ফার্স্টে 24টা, তারপরে হচ্ছে 23টা। আচ্ছা, এরপরে আমি আরো একটা মার্বেল তুলে ফেললাম। সো আরেকটা মার্বেল যখন আমি তুলে ফেললাম, 23টা ছিল, 23টা থেকে আমি আরেকটা মার্বেল তুলে ফেলছি, এখন কয়টা হবে, এখন হবে আরো একটা কম, মানে 22টা। আচ্ছা, তারপরে আমি আরো একটা মার্বেল তুলে ফেলছি,
এইবার কয়টা আছে দেখো, প্রথমে ছিল 24, এই 25, 25 থেকে আমি একটা মার্বেল তুলায় 24 হয়েছে, 24 থেকে আমি আর একটা মার্বেল তুলায় 23 হয়েছে, 23 থেকে আবার একটা মার্বেল তুলায় 22 হয়েছে, এবং ফাইনালি যখন আরো একটা মার্বেল, আমার 4 নাম্বার মার্বেল তুলছি, তখন এটা কত হয়ে গেছে? তখন এটা হয়ে গেছে ঝুড়িতে আছে 21টা। ঠিক আছে, বুঝতে পারছো? 25টা মার্বেল থেকে আমি একটা 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 করে তোলার পরে ঝুড়িতে এখন মোটামুটি আছে 21টা। এখন আমি এটা কেন বের করলাম? কারণ এটা আমার অঙ্কে লাগবে। দেখো, আমাদের প্রথমে অঙ্কের মধ্যে একটা ওয়ার্ড বলে দিয়েছিল, বিনিময় না ধরে। মানে আমি একটা মার্বেল তুলছি, 4টা মার্বেল তুলবো না, একটা মার্বেল তুলছি, তুলে যেটাই উঠছে ওইটা আবার রেখে দিছি ঝুড়িতে, তারপর আবার তুলছি। ব্যাপারটা এরকম না, বিনিময় করি নাই, কোনো বিনিময় করি নাই, রাখছি তুলছি এরকম না। যেটা তুলছি সেটা একবার তুলেই ফেলছি, আর ওটাকে ঝুড়িতে রাখি নাই। সো এটাই হচ্ছে বিনিময় না ধরে। তার মানে আমার প্রথমে একটা তুলে ফেলছি, 24টা ছিল, তারপর আমি আরেকটা মার্বেল তুলছি, 23টা হয়েছে, তারপর আমি আরেকটা মার্বেল তুলছি, 22 ছিল, তারপর আমি আরো একটা মার্বেল তুলছি, এখন হয়ে গেছে 21টা। আচ্ছা, এখন বলছে যে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, এইটা এখন বের করতে হবে। আসো, এবং সাথে কি আছে? সাথে নীল হওয়ার সম্ভাবনা কত। এখানে কিন্তু দুইটা জিনিস বলছে, দেখো, বলছে যে সাদা হওয়ার সম্ভাবনা কত এবং নীল হওয়ার সম্ভাবনা কত। সো আমরা একটা একটা করে দেখি। সাদা ছিল আমাদের 10টা, আর নীল বা কালো হওয়ার সম্ভাবনা ধরো আমি ধরে নিলাম আরো 7টা। তাহলে আমি যদি এইখান থেকে অঙ্কটা দেখি, দেখো, পরপর 4টি মার্বেল তুললে সবগুলো সাদা হওয়ার সম্ভাবনা দেখো। সো প্রথমে আমার 10টা ছিল, 10টা থেকে আমি একটা তুলব, সেটা হবে আমার সাদা। আচ্ছা, এখন চিন্তা করো, ঝুড়ির মার্বেল একটা কমে গেছে না? আমি একটা মার্বেল তুলে ফেলছি, একটা মার্বেল তুলে ফেলছি, তাহলে আমার ঝুড়িতে এখন 24টা মার্বেল আছে। যেই মার্বেলটা তুলছি সেই মার্বেলটা সাদা ছিল, তার মানে প্রথমে আমার সাদা মার্বেল যদি 10টা থাকে, তাহলে ঝুড়িতে এখন সাদা মার্বেল কয়টা আছে? ঝুড়িতে সাদা মার্বেল আছে 9টা। কেন? কারণ যেই মার্বেলটা তুলছি সেই মার্বেলটাই তো হচ্ছে সাদা ছিল। সো টোটাল সাদা যদি 10টা থাকে, এখন ঝুড়িতে 9টা আছে সাদা, কারণ আমি একটা মার্বেল তুলে ফেলছি। এবং মোট ঝুড়িতে কতগুলো মার্বেল আছে? 25টার মধ্যে 24টা আছে। আচ্ছা, সেম ভাবে আমি যখন পরের মার্বেলটা তুললাম, সেটাও সাদা, সেটাও সাদা, তাহলে সেটাও যদি সাদা হয়, তাহলে কি এবার মার্বেল সংখ্যা আরেকটু কমে গেল, 8। আচ্ছা, বইয়ে প্রতিস্থাপন লেখা আছে, হ্যাঁ, প্রতিস্থাপন বিনিময় সেম জিনিস। প্রতিস্থাপন মানে কি? একটা রাখলাম আর একটাকে আবার স্থাপন করলাম। বিনিময় মানে কি? তোমাকে দিলাম, তুমি আমাকে দিলাম, বিনিময় করলাম, একই কথা। বিনিময় বা প্রতিস্থাপন একই কথা। আসো, তারপরে কি হয়েছে? তারপরে কি, ওই 8টা তো গেল, এখন আমি আরেকটা মার্বেল তুললাম, আরেকটা মার্বেল তুললাম, এখন কি হয়েছে? এখন 22 ছিল টোটাল ঝুড়ি, যেই মার্বেলটা তুললাম সেটাও সাদা, সবগুলা সাদা তুলতেছি আমি। তাহলে কি হলো? এখন মার্বেল 8টা ছিল, আর একটা সাদা মার্বেল তুলা, এখন মার্বেল সংখ্যা দাঁড়াইছে 7টা। আমি 3টা মার্বেল তুলছি, 3টাই সাদা হয়েছে। তার মানে ঝুড়িতে আমার টোটালে 3টা মার্বেল কমছে, এবং সাদা মার্বেলের সংখ্যাও কমে গেছে, 3টাই কমছে। আচ্ছা, লাস্ট আমি একটা মার্বেল তুললাম, সেটাও সাদা। ঠিক আছে, তাহলে টোটাল মার্বেল সাদা ছিল 10টা, আমি 4টা মার্বেল তুলছি, 4টাই সাদা। তাহলে এখন আমার ঝুড়িতে 21টা মার্বেল আছে, তার মধ্যে 6টা হচ্ছে সাদা, বাকিগুলো অন্যান্য কালারের। এতটুকু আমাদের ক্লিয়ার? 4টা মার্বেল তুলছি, 4টা মার্বেলই সাদা হলে সাদা মার্বেলের সংখ্যাও কমতে থাকবে, তার সাথে কি হবে? ঝুড়িতে যতগুলো মার্বেল আছে সেগুলাও একটা 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 করে কমতে থাকবে। এখন যদি বলা হয় যে পরপর 4টি মার্বেল তুললে সবগুলো সাদা হওয়ার সম্ভাবনা, আমাদের প্রথম প্রশ্নের প্রথম এই অংশটুকুর উত্তর দিচ্ছে যে সাদা হওয়ার সম্ভাবনা কত। সাদা হওয়ার সম্ভাবনা কত? এই যে আমি এটাকে এভাবে গুণ দিয়ে দিব যে এটা হচ্ছে প্রথমবার, হ্যাঁ, এটা হচ্ছে প্রথমবার, এটা কি, এটা হচ্ছে দ্বিতীয়বার, এটা হচ্ছে তৃতীয়বার, এটা হচ্ছে চতুর্থবার। বুঝছো? তাহলে প্রথমবার আমি তুলছি তখন 25টার মধ্যে 10টা, যে কোনো 10টার মধ্যে একটা তুললেই হইতেছে, যে ওই 10টার মধ্যে ওই একটা যদি হয় তাহলে ওইটা সাদা। আচ্ছা, দ্বিতীয়বার 24টা আছে, তার মধ্যে 9টা সাদা আছে। সো আমি যেটা তুললাম সেটা যদি ওই 9টার মধ্যে পড়ে তাহলে ওইটা সাদা। পরের বার 8টা সাদা আছে, সো আমি ওই 8টার মধ্যে যেটা তুললাম সেইটা যদি সাদা হয় তাইলেই সাদা। নেক্সট আমাদের 7টা আছে, 7টার মধ্যে আমি একটা তুললাম, তাহলে কি হইলো? যেটা আছে এটাই সাদা। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের
7টা, এই যে আমাদের 7 মানে হচ্ছে 4টা আমাদের সম্ভাবনা আসতে পারে। প্রত্যেকটা সম্ভাবনা কি করছে আমি প্রতিস্থাপন করি নাই। সো প্রতিস্থাপন বা বিনিময় না করে যদি আমি অঙ্কটা করি, আমি সবগুলা কি করব দেখো সবগুলো গুণ করে দিব। তার মানে হচ্ছে আমি যদি গুণটা করি কিরকম হবে, 10/25 প্রথমবার, 9/24 দ্বিতীয়বার, 8/23 তৃতীয়বার, আর হচ্ছে লাস্ট কত 7/22, এটা হচ্ছে আমাদের লাস্ট। অঙ্কটা করে আমাকে একটু বলো তো কত আসে, কত আসে? কালকের ক্লাস কি তুমি নিবা? না, মনে হয় কালকে অন্য একটা টিচার আসবে তোমাদের। আচ্ছা, ওকে ওকে ওকে, দেখি তো বলো তো উত্তরটা দাও আমাকে, কত হবে? লাস্ট ম্যাথে এসে পুরো চ্যাপ্টার বুঝলাম, আচ্ছা ঠিক আছে, তাও তো বুঝছো, আলহামদুলিল্লাহ, বুঝছো, বুঝাটাই দরকার। ওকে, পারতেছি না, গুণ করে ফেলি, কামন। এই তো শেখ তাসমিয়া উত্তর দিছে, আর কই আর কই বাকিরা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে চলো দেখি কি হবে। সবগুলো গুণ করলে 1265 বাই সামথিং হবে, ঠিক আছে, 1265 বাই সামথিং হবে এখানে। তাহলে আমি যদি করি 1265 আর উপরে কত আসতেছে তোমাদের 21, তাই নাকি? না, তোমাদের উপর আমি আসলে বিশ্বাস পাচ্ছি না, সরি। ওকে 21, ঠিক আছে, যাও তোমাদেরটাই ঠিক আছে। ওকে, সো আমরা এখানে পাইলাম এটা কি, এটা সাদা, কি বলছিল সাদা হওয়ার সম্ভাবনা। এখন আমাদের একটা কোয়েশ্চেন ছিল যেটা নিয়ে আমি তুমি ততক্ষণ ধরে অনেকক্ষণ ধরে কনফিউজ যে কি বলতেছে বারবার। কারণ কি, কারণ আমাদের মার্বেল আছে লাল সাদা কালো, ও বলছে নীল হওয়ার সম্ভাবনা কত। আরে নীল কোথা থেকে আসলো, নীল তো নাই ঝুড়িতে। সো এইরকম যদি অদ্ভুত প্রশ্ন দিয়ে থাকে তুমিও বলবা কি গোল্লা, তাহলে উত্তরটা কি হবে, নীল হওয়ার সম্ভাবনা কত। যেহেতু ঝুড়িতে কোনো নীল মার্বেল নেই, তাহলে নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে 0, ঠিক আছে, বুঝতে পারছি? সো এটাই বিষয়, যদি ওই ঝুড়ির মধ্যে এটা না থাকে, ওটা তো উঠার কোনো সম্ভাবনা নাই, জীবনে কোনো নীল মার্বেল উঠবে ওই ঝুড়ি থেকে, ওই 25টার মধ্যে কোনোটা তো নীলই না, তার মানে কোনো নীল মার্বেল উঠবে না। সো প্রথম পার্টের উত্তর হবে যে মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত, সুন্দর মতো অঙ্কটা করে দিবা। লাস্টের কি, লাস্টে হচ্ছে নীল হওয়ার সম্ভাবনা কত, সম্ভাবনা কত বলবা, সম্ভাবনা বলবা একটা গোল্লা, একটা 0, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ওকে। সো ইয়া, হ্যাঁ জারিন আপু কি হয়েছে মাইশা বলো, কিছু সমস্যা? আচ্ছা, তুবা চ্যাপ্টার বুঝছি তাই না? ওকে, সো আমার মনে হয় আপু ক্লাস রুটিনটা কোথায় পাবো? ক্লাস 9 সুপার স্টুডেন্টস, আমি বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেল। ওই গ্রুপটাতে যাও না, গ্রুপে জয়েন করে ফেলো। তুমি এখানে কি করো, গ্রুপে জয়েন করো, জয়েন করলেই দেখবা ফিচার্ডে গেলে সবগুলো রুটিন আছে, তোমার পরীক্ষার ডেট আছে, যত ইম্পর্টেন্ট তথ্য আছে ফিচার্ড অংশতে যাবা। গ্রুপে জয়েন দেওয়ার পরে লেখা আছে দেখবা ফিচার্ড, ফিচার্ড, হ্যাঁ এই অপশনটায় গেলে তাড়াতাড়ি পাবো, নাহলে অনেক পোস্ট থাকে, অনেক ভিডিও থাকে, হারাই যেতে পারো। সো এখানে ঢুকবা, দেখবা যে সুন্দর মতো হয়ে যাবে, অল ক্লিয়ার, রাইট? আচ্ছা, বাকি সবারই কি সবকিছু ঠিকঠাক আছে তাই না? বুঝতে পারছি তো? সো এই অধ্যায়ের মোটামুটি আমি সবগুলা ম্যাথে তোমাদের করাই দিলাম। কত, আমি মনে হয় 2 থেকে 3টা ম্যাথ বাদে বাকি সবগুলো তোমাদের আসলে করাই দিছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা প্লিজ শেয়ার করে রাখিও, যাতে পরীক্ষার সময় যদি আমার এই ক্লাসটা দেখো তোমার এই অধ্যায় রিভিশন হয়ে যাবে। এই অধ্যায় থেকে তো আমি তো বলছি অ্যারাউন্ড 15+ মার্কস তুমি পাবা। সো 15+ মার্ক যদি একটা চ্যাপ্টার থেকে আসে, বুঝতেই পারতেছো চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট। প্লিজ 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 সবাই শেয়ার দিয়ে রাখো, যারা শেয়ার করবে তাদেরকে স্লাইড দিয়ে দিব। এটা ছাড়াও যাদের হচ্ছে যে কি জানি বললাম, মানে স্লাইড পাইতে এখনো সমস্যা হচ্ছে, তারা অ্যাপসে চলে যাও। অ্যাপসে গেলে পরীক্ষাটাও দিতে পারবা। এই অধ্যায় তোমার প্রিপারেশন কেমন? এখন অঙ্ক করাইছে, তোমার মনে হয়েছে আরে এটা তো একটা সহজ অঙ্ক, একটা ভাগ করলেই এই অধ্যায় শেষ, তাই না?
সম্ভাব্য ফলাফল ডিভাইডেড বাই সকল নমুনা ক্ষেত্র। এটা ভাগ দিলেই তো অঙ্ক শেষ, একটা সূত্রের উপরে। বাট প্র্যাকটিস কিন্তু দরকার, কোথায় যোগ করতেছি, কোথায় গুণ করতেছি, এই ছোট ছোট ভুলের জন্য একদম 0 পেয়ে যায়। সো এইরকম সহজ জিনিসে মার্কস হারায়ও না। সবাই প্লিজ শেয়ার করে রাখো। আর অ্যাপসে গেলে কিন্তু স্লাইডও পেয়ে যাবা, পরীক্ষাও দিতে পারবা, খাতা আমরাই দেখে দিব। অনেক অনেক ভালো একটা প্রিপারেশন হবে। সেই দোয়া থাকলো সবার জন্য। সবাই পরীক্ষা খুব ভালো করে দাও। দেখা হবে সবার সাথে পরীক্ষার পরে। আর এটা ছাড়াও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে প্লিজ 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 আমাকে গ্রুপে একটু জানিয়ে দিবা যে আপু এই জিনিসটা বুঝতেছি না বা এখানে একটু সমস্যা হচ্ছে। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। ঠিক আছে? ওকে। হ্যাঁ, এত ইজি ম্যাথেই এত মার্ক, কারণ 10 মার্ক শিওর তোমার হইতেছে আসবে সৃজনশীল থেকে, আর এমসিকিউ থেকে 2 থেকে 5 মার্কস তুমি পাবা। এটা বলা যাচ্ছে না কত আসবে, বাট মিনিমাম 2 তো আসা উচিত। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। আর কোর্স সম্পর্কিত যে কোনো সম্পর্কিত কোয়েশ্চেনের জন্য এই যে কল করো 16910-তে। ঠিক আছে? সবার সাথে নিশ্চয়ই এরপরে কোনো না কোনো ক্লাসে দেখা হবে। আর আশা করব কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় নেক্সট বার তোমাদের সাথে সরাসরি দেখা হবে আমার। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।